আজকে বন্ধন ভাঙবো, বন্ধন গড়বো। কিসের বন্ধন? রাসায়নিক বন্ধন, নট হৃদয়ের বন্ধন। মাইন্ড ইট। দেখো, এসএসসি 26 তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে না খুব তাড়াতাড়ি? এখন তোমাদের কি দরকার জানো? তোমাদের দরকার ম্যারাথন ক্লাস। যে ম্যারাথন ক্লাসে মনে করো কোন জায়গা থেকে দৌড় শুরু করবে আর কোন জায়গায় শেষ করবে ওইটাই খালি ঠিক। হ্যাঁ, মাঝখানে কি কি হবে এটা কোনো ঠিক ঠিকানা নাই। ধুমায় ধুমায় যা ইচ্ছা তাই করতে হবে, তোমার খালি পৌঁছাইতে হবে। তুমি মরলা না বাঁচলা, দ্যাট ডাজেন্ট ম্যাটার। সো আমাদের আজকের আমরা আলোচনা করব কি রাসায়নিক বন্ধনের ওয়ান শট এমসিকিউ। তো এইখানে মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় বিগত বছরগুলোতে আসছে, এবং এই পরীক্ষাগুলোতে ওই টাইপেরই কোশ্চেন কিন্তু আসবে, বুঝছো? নতুন কোনো জিনিস নিয়ে এসে তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে ফালাই দিবে না। হুম। এতটা অমানবিক এই দুনিয়ার কেউ না, বিশেষ করে বাংলাদেশের শিক্ষা বোর্ডে এমন অমানবিক ব্যক্তিত্ব নেই। তো আমরা চলো শুরু করি। এই অধ্যায়টাতে কি কি তোমাদের আছে বলো তো? রাসায়নিক বন্ধন কি জিনিস? এটা হচ্ছে কি বলতো? মৌলসমূহ একে অপরের সাথে যেভাবে কানেক্টেড থাকে, অর্থাৎ জড়িত হয়, রিলেশন। তো এটা হলো রাসায়নিক বন্ধন। এখন এই রাসায়নিক বন্ধন বিভিন্ন প্রকারের ছিল। আয়নিক বন্ধন ছিল, সমযোজী বন্ধন ছিল, হ্যাঁ। তারপরে কি ছিল বলতো? আর তোমাদের কি হাইড্রোজেন বন্ধন ছিল, ধাতব বন্ধন ছিল, নানা রকমের বন্ধন ছিল। তার মধ্যে আবার এই বন্ধনগুলো গঠিত হতে গেলে কি কি লাগে বলতো? আমার দুটো হাত আছে, তোমার দুটো হাত আছে, তুমি বাড়িয়ে দিবে, আমি এবার বাড়িয়ে দিব, ধরে ফেলবো, তাই না? তো এখন কি বলতো? যোজনী ছিল, তাই না? তো যোজনীর মধ্যে আবার ছিল সুপ্ত যোজনী, তারপর সক্রিয় যোজনী, হ্যাঁ, অনেক কিছু ছিল, যৌগমূলক ছিল। তারপরে আর কি কি ছিল? বিভিন্ন চিত্র ছিল। তো এই সব কিছু হচ্ছে আমাদের আলোচনার বিষয় ছিল এই অধ্যায়ে। আমরা সবাই এগুলো জানি। তো আমরা আজকে সরাসরি এমসিকিউ সলভ যদি করতে যাই, দেখো তো কোন যৌগমূলকের যোজনী আসলে এক? জানো? দেখো এখানে যে, আচ্ছা, যৌগমূলক কি তোমাদের একটু হালকা করে বলে রাখি, যারা হচ্ছে মিসকিন, হ্যাঁ, তাদের জন্য। যৌগমূলক হচ্ছে কারা? যৌগমূলক হচ্ছে দেখতে যৌগের মতো অনেকটা, কিন্তু আচরণ করবে মৌলের মতো। এবং এইগুলো কি করবে? এগুলো বিভিন্ন অণু গঠন করবে। তাহলে এখন দেখো এই যে ঘটনাটা কি হচ্ছে আমাদের এখানে যারা যারা আছে, দেখো এই যে NO3 মাইনাস, এটা হলো কি? এটা হলো নাইট্রেট। এটা হলো কি? এটা হলো নাইট্রেট। তারপরে কার্বনেট আছে না, CO3 2 মাইনাস, দেখছো? এটা এই যে ঋণাত্মক আয়ন, বা এটাকে বলা হচ্ছে অ্যানায়ন। তাহলে এটা কি? এটা হচ্ছে কার্বনেট। এটা হচ্ছে কার্বনেট। তারপর কি আছে? SO4 2 মাইনাস, এটা হচ্ছে তোমার সালফেট। তারপর কি আছে? ফসফেট, PO4 3 মাইনাস, এটাকে বলা হয় হচ্ছে কি বলতো? ফসফেট। তাহলে ভাইয়া, যোজনী দেখো, এই যৌগমূলক গুলোর আমার এই যে যে অ্যানায়ন গুলো বা ক্যাটায়ন যেটাই যেটাই থাকুক না কেন, এই যে ঋণাত্মক চার্জ গুলো, এগুলাই হচ্ছে কি বলতো? এগুলাই হচ্ছে আমার যোজনী। তাহলে এখানে দেখো মাইনাস যেহেতু আছে, তার মানে এটা 1, এটা 2, এটা 2, এটা 3, তার মানে আমাদের বলছে কোন যৌগমূলকের যোজনী 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নাইট্রেট, রাইট? ভালো। আচ্ছা, এখন আমরা 2 নম্বর কোশ্চেনে যদি যাই, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনে যদি যাই, তাহলে খেয়াল করো, যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টকের নিয়ম মেনে চলে কোনগুলোর ক্ষেত্রে? ভালো একটা প্রশ্ন। দেখো, আমরা প্রথম দিকে আলোচনাগুলো অনেক আহ, বিস্তারিত একটু রাখবো। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে অনেকের এইটাই শেষ সুযোগ আসলে তোমাদের বেসিকটা শেষবারের মতো ঝালাই করে নেওয়ার। কারণ এরপরে তোমরা আর সুযোগ পাবা না, ঠিক আছে? আর সুযোগ নাই আসলে। সো এখন যেখানে ক্লাসগুলো করছো, যেইভাবেই পড়াশোনাগুলো করছো, খুব জরুরি বিষয় হচ্ছে তোমাদের টুকটাক যেই বিষয়গুলো আছে বেসিকের, ওই বেসিকগুলা ক্লিয়ার করে নাও, রাইট? আচ্ছা, ভালো কথা। তাহলে এখন দেখো, আমাদের বলছে যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টকের নিয়ম মেনে চলে, ভালো কথা। তাহলে আমরা একটু CCl4 এর জন্য দেখি, হ্যাঁ। তো আমরা একটু CCl4 এর জন্য দেখি। দেখো, CCl4 এর জন্য, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু দেখো সবচেয়ে কম হচ্ছে কার্বন আছে, তাহলে কার্বন হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। তাহলে ধরো এই যে কার্বন, তাহলে কার্বনের প্রথমে কয়টা ইলেকট্রন থাকে? 1 2। তারপর কয়টা থাকে? 1 2 3 4, মোট 6টা হয়ে গেল না? বাস, শেষ। তাহলে আমরা এটা কি করব বলতো? এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা। এখন দেখো CCl4, CCl4 ভাইয়া, তাহলে CCl4 যদি হয়, ক্লোরিনের যদি আমি করি, তাহলে প্রথমে দুইটা থাকে, তারপরে 8টা থাকে দ্বিতীয় শক্তি স্তরে, 6 8, 8 আর 2 10, তাহলে আর কয়টা থাকবে? 17টা থাকবে না? দেখো 17টা, 1 2 3 4 5 6
এই যে 7 17টা। তাহলে এমনি করে দেখো, এমনি করে আমরা বুঝতে পারতেছি যে এইখানে আরেকটা থাকবে। আবার এই যে ক্লোরিন, এই যে এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন, এই যে আরেকটা থাকবে। তার মানে দেখো তো, কার্বনের এই যে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ বা বহিস্থ শক্তি স্তরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে এটা কি 8টি ইলেকট্রন রয়েছে। তার মানে এটা অষ্টক পূরণ করেছে। এবার সেকেন্ড অপশনটা আমরা দেখব, BCl3। আচ্ছা, আমরা জানি BCl3, দেখো তো BCl3। ভাইয়া BCl3 এর জন্য, হ্যাঁ BCl3 এর জন্য বোরন তো আমরা জানি হচ্ছে কত বলো তো, 5। বোরন কত? বোরন হচ্ছে 5। তাহলে বোরনের আমরা যদি বোরনটা আঁকি, বোরন যদি আঁকি, খেয়াল করো তো, এই যে বোরন ধরো, তাহলে এইখানে ছিল হচ্ছে 2টা, তারপরে 3টা, এই যে 1টা 2টা 3টা। এখন দেখো ক্লোরিনটা আবার আইসা কি হবে বলো তো, এই যে, তাহলে বোরন 5, তাহলে এই যে দেখো এই যে, তারপরে এই যে আবার এসে ক্লোরিন এই যে যুক্ত হলে এটা কি ক্লোরিন। আমরা জানি ক্লোরিনের সর্বশেষ বহিস্থ শক্তি স্তরের এই যে একটা ইলেকট্রন সমযোজী বন্ধনে গঠনের মাধ্যমে কি করে বলো তো, এখানে এই বোরন ট্রাইক্লোরাইড উৎপন্ন করে। তাহলে এখানে দেখো 6টা হচ্ছে, তাহলে 6টা হলে কি অষ্টক পূরণ করবে? 6টা হলে তো করবে না। তার মানে অপশন আমার 2 বাদ হয়ে গেছে। তাহলে এখন দেখো, অপশন যদি 2 বাদ হয়ে যায়, 1 আর 3 অ্যান্সার হওয়া ছাড়া আর অন্য কোনো উপায় আছে? অন্য কোনো উপায় কিন্তু নাই। তাহলে 1 আর 3 যদি অ্যান্সার হওয়া ছাড়া অন্য কোনো উপায় না থাকে, তাহলে আমরা বুঝে গেলাম যে এটার অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ 1 3। আচ্ছা, এখন দেখো PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, আমরা একটু সুন্দর মতো এই জিনিসটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? দেখো PCl5, তাই না ভাইয়া? PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণু, তাহলে আমরা বুঝতে পারতেছি যেটা হলো আমাদের ফসফরাস। ফসফরাসের আমরা জানি হচ্ছে 15টা ইলেকট্রন থাকে। তাহলে 15টা ইলেকট্রন থাকলে এই যে ফসফরাস ধরো, ফসফরাসের এই যে প্রথম শক্তি স্তর, এখানে ইলেকট্রন থাকবে 2টা। তারপরে যে দ্বিতীয় শক্তি স্তর, সেখানে ইলেকট্রন থাকবে 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 আর 2 10, আর কত থাকবে বলো তো? 5টা থাকবে না? এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা, এই যে 5টা। এখন PCl5 হওয়া মানে কি বলতো? 5টা ক্লোরিন এখানে এসে যুক্ত হওয়া। তার মানে 5টা ক্লোরিন যদি এখানে এসে যুক্ত হয়, তাহলে এই যে ভাই, এই যে 5টা ক্লোরিন ধরো যুক্ত হইলো, তাই না? এই যে 5টা ক্লোরিন যুক্ত হচ্ছে, এই যে আরেকটা ক্লোরিন যুক্ত হচ্ছে, এই যে আরেকটা ক্লোরিন যুক্ত হচ্ছে, হ্যাঁ, এই যেগুলা ক্লোরিন, এই যে আরেকটা ক্লোরিন যুক্ত হচ্ছে। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ এটা কিসের গঠন করলাম আমি? PCl5 এর গঠন করলাম। এখন PCl5 এর গঠন যদি আমি করে ফেলি, তাহলে আমার ঘটনাটা কি ঘটতেছে বলো তো? আমার বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটা? তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখানে এখানে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ যে, দেখতে পাচ্ছ যে এইখানে এই যে বন্ধন জোড়া কয়টা আছে? এই যে একটা, একটা 2টা, তারপরে আছে কয়টা? 3টা, তারপর আছে কয়টা? 4টা, তারপর আছে কয়টা? এই যে 5টা, তাই না ভাইয়া? তার মানে দেখো তো, আমরা কি বলতে পারতেছি, আমাদের এখানে জোড়া 5 জোড়া বন্ধন গঠনের ইলেকট্রন রয়েছে, রাইট? ইলেকট্রন রয়েছে। তাহলে 5 জোড়া, তাহলে এইটার ভাষাটা হবে কি বলতো? বন্ধন জোড়। শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটি? অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা 5টা। যদি বলতো বন্ধন গঠনে কয়টি ইলেকট্রন অংশগ্রহণ করেছে, তখন বলতাম 10টা। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার হইলা? তাহলে সালফার, আচ্ছা ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড যোগে সালফারের সুপ্ত যোজনী কত ভাইয়া? তাহলে সুপ্ত যোজনী আমি তোমাদের যদি বুঝাই, সুপ্ত যোজনী হচ্ছে সক্রিয় যোজনী, মানে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। দেখো আমি তোমাদেরকে ভালো মতো বুঝাই, খেয়াল করো। সালফার ডাইঅক্সাইডে আমার সালফারের সুপ্ত যোজনী কত, রাইট? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা সুপ্ত যোজনী ফর্মুলা শিখবো। কি যোজনী? সুপ্ত
যোজনী। সুপ্ত যোজনী কি জিনিস? সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ যোজনী সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। আচ্ছা, আমি সবগুলো টার্ম ভাইয়া বোঝাচ্ছি, সবগুলো টার্ম বোঝাচ্ছি, ডোন্ট ওয়ারি। দেখো, সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনী। আচ্ছা, এখন আমার এখানে যে যৌগটা বলছে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, দেখো খেয়াল করো, সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, এখন তাহলে আমার তো এখন কেন্দ্রীয় পরমাণুটা বের করতে হবে, তাই না? তাহলে সালফার, এই যে যৌগে সালফারের কি হয়েছে সেটা বলে দিছে তোমাকে। তাহলে সালফার, দেখো তো সালফার হচ্ছে, আমরা জানি যে সালফারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16টা। সালফার ইলেকট্রন সংখ্যা কয়টা? 16টা। তাহলে সালফার যদি আমি আঁকি, দেখো তো সালফার, এই যে সালফারের প্রথম দুইটা ইলেকট্রন থাকবে একটা দুইটা, তারপরে কয়টা ইলেকট্রন থাকবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে কত হলো বলো তো? 10টা হলো না? 10টার পরে কি হবে বলো তো? 10টার পরে ওর আরো হবে। দেখো, 10টার পর 1 2 3 4 5 6 5 6। আচ্ছা, ভালো মতো খেয়াল করতে পারলাম। এখন আমরা জানি যে অক্সিজেন কি করে বলো তো? অক্সিজেন দুইটা ইলেকট্রন শেয়ার করে না? অক্সিজেন কয়টা ইলেকট্রন শেয়ার করে? দুইটা ইলেকট্রন শেয়ার করে, তাই না? আচ্ছা, তাহলে অক্সিজেন দুইটা ইলেকট্রন শেয়ার করলে মানে হচ্ছে অক্সিজেনের যোজনী 2, তাই না? তাহলে অক্সিজেন যদি তুমি একটা ভাই এখানে আঁকো, এই যে অক্সিজেন, তাহলে 1 2, তাই না? এখন বাকি ওর 6টা ইলেকট্রন থাকে, তাই না? বাকি ওর কয়টা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন থাকে না? দেখো, 6টা ইলেকট্রনের মধ্যে ও করে কি? দেখো, এই যে 1 2 3 4, আর যে 5 6 ইলেকট্রন আছে সেটা এই যে এখানে বন্ধন গঠন করে, তাই না? আবার এই যে আরেকটা অক্সিজেন ধরো এই যে এখানে আছে, তাহলে 1 2, তাই না? আবার কি করবো বলো তো? 1 2 3 4, 4টা ইলেকট্রন হলো, তাহলে বাকি যে দুইটা ইলেকট্রন সেটা এই যে এখানে বন্ধন গঠন করে। আচ্ছা, তার মানে কি হলো বলো তো? তার মানে ঘটনাটা এমন হলো, সালফার এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন। তাহলে এখন দেখো এখানে তোমার সালফারের সালফারের সর্বোচ্চ যোজনী কত বলো তো? সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে, আমরা জানি 6। কটা? 6। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী যদি হয়, সর্বোচ্চ যোজনী যদি হয় 6, এখানে সক্রিয় যোজনী কত বলো তো? 4 না? এই যে একটা দুইটা তিনটা চারটা, তাই না? তাহলে সক্রিয় যোজনী হচ্ছে তোমার 4টা। তাহলে তুমি এখানে কি করবা? বিয়োগ করবা। বিয়োগ করলে দেখো কত পাচ্ছ? 2 পাচ্ছ না? কত পাচ্ছ? 2 পাচ্ছ। তার মানে সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী তাহলে কত? সুপ্ত যোজনী হচ্ছে আমাদের 2। বুঝতে পারলাম? গুড। এখন দেখো ভাইয়া, প্রশ্ন করছে কোনটা পানিতে দ্রবণীয়। ঠিক আছে? আচ্ছা, সরিষার তেল তো পানিতে দ্রবণীয় না, কমন সেন্স। কেরোসিন তেল পানিতে দ্রবণীয় হয় না। ন্যাপথালিন হচ্ছে কি বলতো? একটা উদ্বায়ী পদার্থ, যেটাকে তুমি সরাসরি তাপ দিলে তোমার তরল না হয়ে সেটা কি হয়ে যাবে? বাষ্পে পরিণত হয়ে যাবে। তার মানে এটা একটা কঠিন পদার্থ। এখন আমরা জানি যে আমাদের যে সাধারণ লবণ আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা আয়নিক যৌগ। সাধারণ লবণ কেন আয়নিক যৌগ? আর বাকিগুলো হচ্ছে সমযোজী যৌগ। আয়নিক যৌগ কারা ভাইয়া? আয়নিক যৌগ হচ্ছে আয়নিক যৌগ হচ্ছে তারা যারা কি করে বলতো? ইলেকট্রন আদান প্রদান করে। যেমন দেখো, এই যে সোডিয়াম, সোডিয়াম কি করে? তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে গঠন করা হচ্ছে Na+। ঠিক আছে? আর এই যে ক্লোরিন যেটা আছে, দেখো ক্লোরিন যেটা আছে, ক্লোরিন করে কি? একটা ইলেকট্রন একসেপ্ট করে সে কি হয়? ক্লোরাইড আয়নে হয়। এখন এই যে এই দুটা যখন মিক্স আপ হয় তখন গঠিত হয় সোডিয়াম ক্লোরাইড। এইটাকে বলা হয় সাধারণ লবণ বা খাবার লবণ। তাহলে আমরা জানি যে এইটা একটা আয়নিক যৌগ, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হইলো। তার মানে এইটা এটা হলো একটা আয়নিক আয়নিক যৌগ। তাহলে আমরা জানি যে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়। সমযোজী যৌগসমূহ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না। কিছু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড আর হচ্ছে বেরিয়াম সালফেট। এটা ছাড়া সব আয়নিক সরি এটা ছাড়া সব সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। আচ্ছা, তাহলে আমাদের এটার অ্যান্সার হলো 5 নম্বরের অ্যান্সার হচ্ছে সাধারণ লবণ। এখন দেখো, আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? ভাইয়া দেখো, আমাদের পটাশিয়ামের ইলেকট্রন মানে পারমাণবিক সংখ্যা যদি আমরা দেখি তাহলে আমরা কি পাবো বলতো? পারমাণবিক সংখ্যা দেখলে আমরা পাবো হচ্ছে 19। কত পাবো? 19। তাহলে এইটার দেখো, এখন পটাশিয়াম যদি কোনো আয়ন গঠনে করে, তাহলে পটাশিয়াম কেমনে আয়ন গঠন করে? দেখো তো আয়ন কিভাবে গঠন করে। আয়ন গঠন কিভাবে
করবে। তাহলে এই যে যে পটাশিয়ামটা আছে, এই পটাশিয়ামটা একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হয় হচ্ছে পটাশিয়াম আয়ন বা পটাশিয়াম প্লাস আয়ন। এখন দেখো এই পটাশিয়ামের ইলেকট্রন ছিল কয়টা, 19টা না? সেই ইলেকট্রন ছেড়ে দিলে একটা, তাহলে আলটিমেটলি এখানে এই পটাশিয়াম আয়নের ইলেকট্রন সংখ্যা কত থাকলো, 18। আমরা জানি 18 হচ্ছে আর্গন গ্যাস, যার পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। এটা আর্গন গ্যাস কি করে না বলতো, কোনো যৌগ গঠন করেও না, করতে হেল্পও করে না, ওর ইচ্ছাও নাই, আগ্রহ নাই, ও হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমাদের দেখো, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে 6 নম্বরের অ্যান্সার। আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে, আর্গন। রাইট, গুড। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্নটা এখন দেখতে হবে। 7 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে? 7 নম্বর প্রশ্নটাতে বলা আছে যে এই যে দেখো লিথিয়াম, তারপর হচ্ছে এই যে এ বি ই এফ জি এম আর্গন ইত্যাদি। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে এ বি ই এফ জি এম প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে। এ এবং এম এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত আছে? কারণ আমার বাইর করতে হবে যে এ আর এম কি জিনিস, তাই না? এ আর এম কি জিনিস এটা বাইর করতে হবে। তাহলে আমি এটা কেমনে বাইর করবো বলো তো? দেখো, আমরা জানি যে এই যে যেভাবে সাজানো আছে, দেখো আমাদের পর্যায় সারণীটা যদি আমরা খেয়াল করি, দেখো পর্যায় সারণীতে কি হয়। পর্যায় সারণীতে এই যে লিথিয়াম থাকে, আচ্ছা এই যে মাঝখানে এটা হচ্ছে কি বলতো, এটা 1 নাম্বার গ্রুপ, সরি 2 নাম্বার গ্রুপ। তারপর এখানে একটু গ্যাপ দিয়ে কি হয় বলতো, এই হয় 13, তারপর হয় 14, তারপর হয় 15, তারপর হয় 16, তারপর হয় 17, তারপর হয় 18, এরকম করে হয় না? তাহলে দেখো আমার এখানে যদি থাকে লিথিয়াম, তাহলে এখানে থাকবে বেরিলিয়াম, আর এই যে এই জায়গাটাতে থাকবে কি, বেরিলিয়াম, বোরন, তারপর থাকবে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আচ্ছা, ভালো কথা। তাহলে এরপরে আমার কি আছে বলতো, এ বি। তাহলে আমরা এরপর জানি কি বলতো, নিয়নের পর কি হয়, সোডিয়াম হয়, ম্যাগনেসিয়াম হয়, তারপর কি হয়, এগুলা গ্যাপ থাকে, সোডিয়াম ম্যাগনেসিয়াম, এখানে হয় অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। দেখছো? তাহলে আমরা সবগুলো মৌল পেয়ে গেলাম না ভাইয়া? সবগুলো মৌল পেয়ে গেলাম। তাহলে সবগুলা মৌল যেহেতু পেয়ে গেলাম, এখন এ আর এম, দেখো তো এ কোথায় ছিল, এ ছিল এই যে এটা, তার মানে এ থাকা হচ্ছে সোডিয়াম, আর এম হচ্ছে কোনটা, এম হচ্ছে আর্গনের আগেরটা, তাহলে সোডিয়াম, আর এই যে হচ্ছে ক্লোরিন। তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে থাকে হচ্ছে ভাইয়া আয়নিক বন্ধন। দেখছো কত ইজি? জাস্ট পর্যায় সারণীটা তোমার একটু নখদর্পণে রাখতে হবে, আদারওয়াইজ ইউ উইল স্ট্রাগল অর ইউ উইল ল্যাগিং বিহাইন্ড। আচ্ছা, বি এবং এম দ্বারা গঠিত যৌগের সংকেত। আচ্ছা, বি দেখো তো ভাইয়া কোনটা, বি, বি হচ্ছে ম্যাগনেসিয়াম, বি হচ্ছে ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, আর এম হচ্ছে ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, দেখো ম্যাগনেসিয়াম আমরা জানি যে ম্যাগনেসিয়াম হচ্ছে 2+ আয়ন গঠন করে। দ্যাট মিনস ম্যাগনেসিয়াম হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয় বলতো, ম্যাগনেসিয়াম 2+ হয়, আর ক্লোরিন তখন কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- আয়ন হয়। তাহলে এরা যখন যৌগ গঠন করে তখন কি হয় বলতো, এই যে আমি তোমাদের দেখাই দিই, ম্যাগনেসিয়াম আর হচ্ছে ক্লোরাইড মাইনাস এই যে 2+, তাহলে এই 2টা চলে যায় এখানে, এই 1টা চলে আসে এখানে, তাহলে এইভাবে করে MgCl2 হয়, তাই না? তাহলে এই কি হলো বলতো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইলো। তাহলে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমরা দেখতে পারতেছি যে এটা একটা আম, আচ্ছা, যৌগ কোনটা? যৌগ হচ্ছে Bm2। তাহলে আমাদের 8-এর অ্যান্সার হচ্ছে কি বলতো, যৌগ কোনটা, Bm2। তোমরা কি বুঝতে পারছো কিভাবে এটা হয়ে গেল? আচ্ছা, ভালো কথা, দেখা যাচ্ছে সবকিছু, তাই না? হুম, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের বলছে যে জি অম্লীয় অক্সাইড গঠন করে। দেখো তো জি, আচ্ছা জি হচ্ছে সালফার। হ্যাঁ, সালফার অম্লীয় অক্সাইড গঠন করে। তারপর Fm5 অষ্টক নিয়ম মেনে চলে। এফ হচ্ছে ভাইয়া, এফ হচ্ছে কোনটা, এফ হচ্ছে সিলিকন নাকি? হ্যাঁ, এফ হচ্ছে সিলিকন। তাহলে সিলিকন আর এম হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ক্লোরিন। তাহলে এরা কি করে বলতো, অষ্টক নিয়ম মেনে চলে। তার মানে কি বলতো, SiCl4, Si মানে সিলিকন টেট্রা ক্লোরাইড। তাহলে সিলিকন টেট্রা ক্লোরাইড কি আমাদের অষ্টক নিয়ম মেনে চলবে বলো তো? তোমরা কি কেউ জানো অষ্টক নিয়ম মেনে চলে কিনা? দেখো, সিলিকন টেট্রা ক্লোরাইড হইলে তোমার এখানে আহ, অষ্টক নিয়মটা মেনে মেনে গঠিত হবে না। Fm5, সরি, Fm5, এফ কি আমাদের বলো তো, এফ হচ্ছে কি, EF।
তাহলে ই হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে সিলিকন। আর এফ হচ্ছে আমাদের কি বলতো, এফ হচ্ছে এফ এম, এফ এম, এফ হচ্ছে সিলিকন, এম হচ্ছে আমাদের ক্লোরিন। তার মানে এটা তো পাঁচটা, তার মানে পাঁচ দুগুণ হয়ে যাবে কত বলতো, সর্বশেষ কক্ষপথে 10টা হয়ে যাবে ইলেকট্রন। তাহলে এটা তো অষ্টক নিয়ম মেনে চলবে না। তাহলে আমরা বুঝে ফেললাম যে এইটার অ্যান্সার হচ্ছে 1 আর 3, স্বাভাবিক ব্যাপার তাই না। 9-এর অ্যান্সার হচ্ছে আমাদের কত, বি। আচ্ছা দেখো 10 নম্বর, দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট অণুতে কয়টা পরমাণু আছে। আচ্ছা আমি একটু মুছি জিনিসটা, একটু হ্যাসেল হয়ে গেছে। আচ্ছা দেখো, বোর্ডে অনেক কিছু লিখে ফেলছি, এখন মুছে আমরা পরিষ্কার করব। তারপর আমরা নতুন করে আবার লিখব, বোঝার চেষ্টা করব বিষয়গুলো। দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট, আমরা জানি যে অ্যালুমিনিয়াম হচ্ছে কি বলতো, অ্যালুমিনিয়াম হচ্ছে 3+ ক্যাটায়ন, আর নাইট্রেট হচ্ছে কি NO3-। তাহলে এটা যখন যৌগ গঠন করবে তখন বলো কি হবে, যে অ্যালুমিনিয়াম 1 এখানে চলে আসবে, NO3, এই 3টা চলে যাবে এখানে। এখন এখানে কয়টা অণু আছে দেখো, অ্যালুমিনিয়াম হলো এই যে 1 প্লাস, এখানেই করি, এটা হচ্ছে দেখো 1 প্লাস নাইট্রোজেন আছে 3টা প্লাস অক্সিজেন আছে 3 × 9টা। তাহলে 9 আর 4 10 11 12 13, তাহলে আলটিমেটলি কয়টা থাকলো, 13। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। বুঝছো ভাইয়া? হ্যাঁ আপুরাও বুঝতে হবে, সবারই বুঝতে হবে। ভাইয়া আপু ছাড়া যদি আরো কেউ থাকে তাদেরও বুঝতে হবে, বুঝতে হবেই। আচ্ছা এখন দেখো যে C2H5, এটার সাথে হচ্ছে আছে এক্স, খেয়াল করো, C2H5 এটার সাথে আছে হচ্ছে এক্স, যেটার সাথে বিক্রিয়া করবে পটাশিয়াম হাইড্রোক্সাইড AlC, AlC এখান থেকে আমরা দিব হচ্ছে A প্লাস হলো KX প্লাস হইলো ভাইয়া পানি। এখন আমরা সবাই জানি, আমরা সবাই কি জানি বলতো, আমরা সবাই জানি হচ্ছে যে এই এক্স হইল হ্যালোজেন, এক্স কি, হ্যালোজেন। তাহলে আমার এখান থেকে দেখো, এখান থেকে আমার কি গঠন করবে, দেখো আমার হ্যালোজেন এই যে C2H5 থেকে এখানে কি দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড আমি করেছি না। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে কি বলতো, অ্যালকোহলীয় নিরোধক। তাহলে আমার কি হয়ে যায় বলতো, এক্সটা সরে গিয়ে আমার কি উৎপন্ন হবে বলতো, অ্যালকেন নাকি অ্যালকিন, অ্যালকিন উৎপন্ন হবে না, অ্যালকিন উৎপন্ন হবে। কারণ দেখো আমাদের এটা ছিল ইথাইল ক্লোরাইড, এটাকে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের কিছু দিয়ে অ্যালকোহলীয় নিরোধকের কারণে বিক্রিয়াটা করি, এটা তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে এই বিক্রিয়াটা আছে। তাহলে আমাদের এই যে এ যৌগটা হবে কি বলতো, C2H4, C2H4 প্লাস এখানে কি হবে বলতো, KX প্লাস H2O। এখন আমরা জানি যে পানি একটা সমযোজী যৌগ, আর ইথিন একটা সমযোজী যৌগ। তার মানে আমার একমাত্র এখানে আয়নিক যৌগ হচ্ছে ভাইয়া কি বলতো, একমাত্র আয়নিক যৌগ হচ্ছে আমার KX। তাহলে আমার আয়নিক যৌগই তো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় তাই না। তাহলে আয়নিক যৌগ যেহেতু উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 11-এর বি, 11-এর বি। আচ্ছা নাইট্রোজেনের একটি অণুতে কতটি বন্ধন জোড় ইলেকট্রন বিদ্যমান, ভালো কথা, নাইট্রোজেনের একটা অণুতে। আচ্ছা দেখো তো নাইট্রোজেন কিভাবে গঠন করে, নাইট্রোজেন আঁকো। নাইট্রোজেন আমরা জানি না 7। দেখো আমি কিন্তু প্রত্যেকটা এমসিকিউতে এত 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 আলোচনা করতেছি, এতক্ষণে আমাদের এই অধ্যায়ে যা যা প্রয়োজন আমরা সবকিছু জেনে গেছি। এখন কিন্তু ইচ্ছা করলেই ধুমধাম দাগায় চলে যাওয়া যায়। তাও দেখো আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝাই। মনে করো নাইট্রোজেন, আমরা জানি যে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে এই যে নাইট্রোজেন 2, এখন দেখো কয়টা থাকবে আর বলো তো, 5টা আছে না। তাহলে ধরো 1 2 3টা এই যে লিখলা, এই যে 4টা, এই যে 5টা লিখলা, ভালো কথা। এখন কি হবে বলো তো, তুমি আরেকটা নাইট্রোজেন, এই যে এটা একটা নাইট্রোজেন, আবার আরেকটা নাইট্রোজেন আঁকো, হ্যাঁ আরেকটা নাইট্রোজেন আঁকো। এই যে ধরো নাইট্রোজেন আঁকলো, তাহলে এর প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে। তবে এখন কথা হইলো, এই দেখো এই যে তুমি পরবর্তীতে যে 5টা ইলেকট্রন থাকবে, এই 3টা দেখো এই যে এইভাবে করে শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন কি হচ্ছে বলতো, নাইট্রোজেন একক দ্বিবন্ধন ত্রিবন্ধনের মাধ্যমে N2 অর্থাৎ নাইট্রোজেনের একটা অণু গঠন করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 1 2, মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, বাট বন্ধন জোড় মানে কয় জোড়া বন্ধন রয়েছে, কয় জোড়া বন্ধন ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা এটা বলতে পারতেছি না বলো, 3 জোড়া বন্ধন ইলেকট্রন রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে 3টি। আচ্ছা ভালো কথা। এবার H2SO3 অর্থাৎ সালফিউরাস
অ্যাসিড যোগে সালফারের সুপ্ত যোজনী কত? দেখো এটা একটু আগে আমি জেনে আসছি যে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে কত বলো তো? সর্বোচ্চ যোজনী হলো 6। হ্যাঁ, তাহলে সুপ্ত যোজনী আমরা কি জানছিলাম বলো তো? সুপ্ত যোজনী হচ্ছে সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী বিয়োগ সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। তাহলে দেখো তো H2SO3, তাহলে এইখানে সালফারের দেখো সালফারের আসলে সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, ঠিক আছে। এখন সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী দেখো সালফারের এইখানে ইউজ হয়েছে 3টা হাত, আর এইখানে ইউজ হয়েছে তোমার 2টা হাত। তাহলে মোট কয়টা হাত হবে বলো তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী হচ্ছে 2, তাই না? সক্রিয় যোজনী কই? এই যে সক্রিয় যোজনী হচ্ছে 2। তাহলে সক্রিয় যোজনী যদি 4 হয়, সক্রিয় যোজনী যদি 4 হয়, তাহলে আমার কি হবে বলো তো? সুপ্ত যোজনী হবে 2। বুঝলা? তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, এখন দেখো CaH2 এ কোন ধরনের বন্ধন বিদ্যমান? ক্যালসিয়ামের দেখো, ক্যালসিয়ামের আঁকতে হবে। ক্যালসিয়ামটা আঁকো, আঁকলেই বুঝতে পারবা। ক্যালসিয়ামটা আঁকলেই বুঝতে পারবা যে এখানে আসলে কোন ধরনের বন্ধন বিদ্যমান। দেখো ক্যালসিয়াম হচ্ছে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হলো 20। তাহলে ক্যালসিয়ামটা যদি তুমি আঁকো, তাহলে এর প্রথম শক্তিস্তর ইলেকট্রন থাকবে 2টা, পরবর্তী শক্তিস্তর ইলেকট্রন থাকবে 1 2 3 4 5 6 7 8, তাহলে 10টা হলো। আর এর পরবর্তী শক্তিস্তরে কয়টা থাকবে? 2 4 6, কয়টা হলো? 10, আর 6 হলো 16, 16 আর 2 হলো 18। এখন দেখো এর চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা বলো তো? চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকে এই যে একটা, আর এই যে একটা, 2টা। এখন দেখো এইখানে ইজিলি তুমি হাইড্রোজেন যদি ইলেকট্রন একটা শেয়ার করে, একটা ইলেকট্রন যদি শেয়ার করে হাইড্রোজেন পরমাণু, তাহলে ঘটনাটা কি হবে? এই যে দেখো, তাহলে এই যে একটা বন্ধন গঠিত হলো, এই যে একটা বন্ধন গঠিত হইলো, বাট কি ঘটনাটা ঘটলো? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করলো। ক্যালসিয়াম তার সর্বশেষ কক্ষপথের 2টা ইলেকট্রন শেয়ার করলো 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে। তাহলে এই ঘটনাটাতে আমরা দেখতে পারলাম এখানে ইলেকট্রন শেয়ার হচ্ছে, তার মানে এটা কি সমযোজী বন্ধন। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নটা দেখো, ক্যালসিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস আমরা একটু দেখি। ক্যালসিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস কত? এই যে সেই ক্যালসিয়াম ধাতুই তো আমাকে আবার দিয়ে দিচ্ছে। এই যে ক্যালসিয়াম হচ্ছে 20, তার মানে 1s2 2s2 2p6। হয়েছে না? দেখো তো 10 আর 10 20। তাহলে এখানে কি ডি অরবিটাল কি পসিবল? ডি অরবিটাল তো পসিবল না। তাহলে ভাই আমার হচ্ছে কথা হইলো যে আমার এখানে ইলেকট্রন বিন্যাস মিলে নাই, তার মানে অ্যান্সার 2 3 হবে। এটা 100% শিওর আমি। তাহলে এখন আমার কি করতে হবে বলো তো? 17 নাম্বারটা দেখো, নিচের কোনটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত? নিচের কোনটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত? আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত হচ্ছে KMnO4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। বলো কোনটাতে ত্রিবন্ধন বিদ্যমান? এই যে একটু মাত্র আগে করে আসলাম না, এন আর এন, দুইটা পরমাণু ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে N2 অণু করলো। তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলো? N2। এখন দেখো কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম? ভাই এইটা তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করে দিব যে কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি তুলনামূলক মানে তুলনামূলক না, সবচেয়ে কম। দেখো ভ্যান ডার ওয়ালস হচ্ছে কি আমরা জানি সমযোজী যৌগের পরমাণু সমূহের মধ্যে থেকে থাকে। এখন এই ভ্যান ডার ওয়ালসটা কি হয় বলতো? ভ্যান ডার ওয়ালস শক্তি তোমার যে শক্ত সমযোজী বন্ধনে আবদ্ধ কঠিন যেগুলো আছে, যেমন তোমার ন্যাপথালিন, তারপরে কঠিন আয়োডিন, এইগুলার ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস হচ্ছে সবচেয়ে বেশি হয়। হুম। তারপরে তুমি আসো ভ্যান ডার ওয়ালসের মধ্যে যেগুলো হচ্ছে কি বলতো? যেগুলো হচ্ছে তরল জাতীয়। তরল জাতীয়র মধ্যে তুমি কি বলতে পারো? পানি। হ্যাঁ, এগুলাতে তুমি কি বলবা বলতো? তো এগুলোতে বলবা হচ্ছে তুমি ভ্যান ডার ওয়ালস হচ্ছে মাঝারি ধরনের। আর গ্যাসীয় যেগুলো আছে, কি আছে? গ্যাসীয় যে ইথানল হচ্ছে কি বলতো? তরল না? ন্যাপথালিন আর কর্পূর হচ্ছে কি? কর্পূর হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ, ন্যাপথালিন হচ্ছে একটা শক্ত পদার্থ। তার মানে শক্ত পদার্থ সমূহের মধ্যে কি হয়? শক্ত পদার্থ সমূহের মধ্যে হয় হচ্ছে আমার কি বলতো? ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে বেশি।
তরলের মধ্যে হয় মাঝারি ধরনের, তারে আমার সবচেয়ে শক্তি কম চাইছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের মধ্যে হচ্ছে কি বলতো সবচেয়ে কম হবে, কারণ এটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 20 নাম্বার কোশ্চেনটাতে আমরা যাই। 20 নম্বরের কোশ্চেনটা পড়ো। 20 নম্বরের কোশ্চেনটা হলো, নিচের কোনটাতে সঞ্চারণশীল ইলেকট্রন আছে? সঞ্চারণশীল ইলেকট্রন কি জানো? সঞ্চারণশীল ইলেকট্রন হলো যেই ইলেকট্রনগুলা কি করে বলতো, তাপ দিলে বা কোনো রকম উত্তেজনা সৃষ্টি হলে পরমাণু সমূহের মধ্যে নড়াচড়া করে। এখন দেখো এই সঞ্চারণশীল ইলেকট্রন কিসের মধ্যে আছে? সালফার, আয়োডিন, গ্রাফাইট নাকি ফসফরাস? দেখো গ্রাফাইটের মধ্যে কার্বনের 3টা পরমাণু কার্বনের পরমাণুগুলোর সাথে যুক্ত থাকে, তো এইটার মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে এবং এইখানে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। 20-এর পরে আমার যাইতে হবে 21-এ, 21-এ যাইতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 21 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। আচ্ছা, নিচের কোন যৌগটা পানিতে দ্রবীভূত হয়? নিচের কোন যৌগটা পানিতে দ্রবীভূত হয়? খেয়াল করো, খেয়াল করো, এই যে আমার এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে তোমার ফেরাস হাইড্রোক্সাইড, এরা তো কি বলতো অধক্ষেপ পড়ে যায় না বিভিন্ন বিক্রিয়ায়? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে তুমি যদি কোনো ক্ষারের বিক্রিয়া করো তখন কি হবে বলতো, এটা অধক্ষেপ পড়ে যায়। তারপরে যে FeOH2 এটাও অধক্ষেপ পড়ে যায়। তারপরে বাকি থাকে হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, আর থাকে কি বলতো বেরিয়াম সালফেট। এখন বেরিয়াম সালফেটের কথা আমি একটু বলছিলাম যে এরা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এরা দ্রবীভূত কি বলতো হয় নাকি হয় না বলতো? কি বলছিলাম? তোমরা ক্লাসটা যদি পূর্ব থেকে দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। আর লিথিয়াম ক্লোরাইড কি একটা আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ বলতো? লিথিয়াম ক্লোরাইড কোন ধরনের যৌগ মনে করতে পারছো তোমরা? মনে যদি করতে পারো, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আহ, এই যে এই এ আর বি অপশন আমি বাদ দিয়ে দিতে পারছি। এখন কথা হলো পানিতে দ্রবীভূত হয় কোন ধরনের যৌগগুলো? আয়নিক যৌগগুলো। কিন্তু দেখো লিথিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, বেরিয়াম সালফেট আয়নিক যৌগ। তো আমি একটু আগে তোমাদেরকে বললাম যে সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড এবং বেরিয়াম সালফেট যারা আছে এই 3টা যৌগ আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয় না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো লিথিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডের কেলাস গঠনের সময় কত অণু পানি যুক্ত হয়? বইয়ের মধ্যে দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে 7 মোল পানি তোমার যুক্ত করা আছে। আচ্ছা, এবার যৌগ গঠনের সময় কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে? আচ্ছা দেখি আমরা 1 নম্বর অপশনটা আগে দেখি। 1 নম্বর অপশনটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে 19। তাহলে এটা যদি তোমার কি করে বলো তো, পটাশিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হচ্ছে বলো তো, পটাশিয়াম প্লাস হবে। আর ফ্লোরিন হচ্ছে কি বলো তো, পটাশিয়াম 19। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম। হুম, আচ্ছা, পটাশিয়াম হচ্ছে কি বলতো, তাহলে পটাশিয়াম হচ্ছে 19। এখন তাহলে আমাদের দেখতে হবে ফ্লোরিনটা কোথায় আছে। ফ্লোরিনটা কোথায় আছে? তাহলে আমাদের ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত বলতো? ফ্লোরিন, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত হবে? এখানে তো দেখাই যাচ্ছে না ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা, দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দেখি। সরি, ফ্লোরিন হচ্ছে তোমার 9, তাই না? আমি তো বলে গেছি। আচ্ছা 9। তাহলে এটা যদি একটা ইলেকট্রন, দেখো ফ্লোরিন 9 ছিল না, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন 9। তাহলে 9 এটা এটা কি অর্জন করতে পারবে? এটা এটা হচ্ছে তোমার নিয়নেরটা করতে পারবে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে। এবার আমরা তাহলে এটা অপশন এ হইলো না, এ অপশন কি হইলো না, তাহলে বি অপশনটা আমরা দেখি, ক্যালসিয়াম আর সালফার। তাহলে ক্যালসিয়াম কি করবে বলতো? ক্যালসিয়াম দেখো 20 না, ক্যালসিয়াম হচ্ছে 20। তাহলে ক্যালসিয়াম যদি তোমার কি করে বলতো, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কি হয় ক্যালসিয়াম 2+, যেটা উইল লুক লাইক কি বলতো আর্গন 18, তাই না? আচ্ছা, এবার কি আছে সালফার। সালফার কত বলতো? সালফার হচ্ছে 16। আচ্ছা, এখন এই সালফার দেখো সর্বোচ্চ যোজনী কত, 6 না? তাহলে ও যদি 6টা ইলেকট্রন ত্যাগ করে ফেলে তাহলে কি হবে বলো তো? ওর 10টা ইলেকট্রন থাকবে নাকি? ও ও 6টা, তাহলে 2টা। দেখো সালফার যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হয়ে যাবে বলো তো? S2-, যেটা হয় কি যে বলো তো 18 আর্গন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে তোমার ক্যালসিয়াম আর সালফার, তাই না? আচ্ছা ভালো কথা। এখন বলছে জেনন,
জেনন হচ্ছে তোমার যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত। তাহলে আমাদের ক্রিপ্টন, ক্রিপ্টন হলো 36, জেনন হইলো 54 পারমাণবিক সংখ্যা। তাহলে জেননের, তাহলে আমরা একটু দেখি যে জেনন 54, তাহলে দেখো 1s2 2s2 2p6, কটা হলো দেখো তো, 10 20 30 40, আচ্ছা তার মানে আরো লাগবে, তার মানে আরো লাগবে। আচ্ছা আমাদের বলছে কোনটায় শক্তি স্তরে, যোজ্যতা শক্তি স্তরে, তার মানে লাস্ট শক্তি স্তরটা খেয়াল করতে হবে। তার মানে দেখো ডিপিএস, আচ্ছা ডি, এরপর হচ্ছে দেখো পি আসবে, তার মানে কত আসবে, 5s2 5p6, তাই না? আচ্ছা তার মানে এখন কত আসে দেখো তো, 10 2 12 18 আর 10 28 আর 2 30 6 36 আর 10 46, 46 আর 6 হচ্ছে 52 আর 2 54। আচ্ছা তাহলে এখন খেয়াল করো, আমার এটা হচ্ছে কি যোজ্যতা স্তর। ও, এটা তো করার কোনো দরকারই ছিল না। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস সমূহ আছে না, দেখো তোমাদের পরীক্ষায় যদি এমন কোশ্চেন আসে যে নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে তোমার যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা থাকে কি, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হাইড্রোজেনের থাকে হচ্ছে শুধুমাত্র একটা, আর বাকি বাকি সবার থাকে হচ্ছে 8টা করে, কারণ এরা হচ্ছে কি অষ্টক পূর্ণ, মানে এরা কি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এরা অষ্টক পূর্ণ যেহেতু থাকে, তার মানে হচ্ছে কি তোমার অষ্টক পূর্ণ থাকলে তোমার কি হবে, এরা নিষ্ক্রিয় গ্যাস হবে। কোন যৌগে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান, দেখো এখানে সবগুলা দেখো আয়নিক যৌগ, তাহলে সমযোজী যৌগ হচ্ছে শুধুমাত্র H2S, তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমার এই পি কিউ আর এগুলো কোনো প্রচলিত প্রতীক প্রতীক নয়, পি কিউ আর কোনো প্রচলিত প্রতীক নয়, তাহলে আমার আইডেন্টিফাই করতে হবে যে এই পি কিউ আর এই মৌলগুলো কারা। তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই দিই, আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে কিভাবে আসলে আমরা এগুলো আইডেন্টিফাই করব। দেখো আমাদের যদি পর্যায় নাম্বার হয় হচ্ছে 3, তার মানে আমাদের লাস্টে এই পি মৌলটার লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস থাকবে হচ্ছে কি বলতো 3। এখন দেখো এস, এটা কি বলতো, আমার যেহেতু গ্রুপ 2 তার মানে এস এর উপরে 2 থাকবে ফার্স্ট রুল অনুযায়ী। তার মানে দেখো 1s2 2s2 2p6, তারপর কি বলতো 3s2, তাহলে এটা কি হলো, 2 2 4 6 10 আর 2 12, তাহলে এটা হলো ম্যাগনেসিয়াম, তাই না? এবার দেখো কিউ, কিউ মৌলটা কি হচ্ছে, কিউ মৌলটা হচ্ছে কি বলতো পর্যায় 2, তার মানে এটা হবে 2 2 পি, আচ্ছা আমরা করে দেখি দেখি 1s2 2s2 2p 2p, পর্যায় 2 বাট গ্রুপ 17, আচ্ছা তার মানে 2p এখানে দিবা 5, 1s2 2s2 2p5, তাহলে আমার এটা কি হলো বলো তো, 5 আর 4 9, তাহলে এটা হলো আমার কি ফ্লো রাইট, তাই না? এটা হলো আমার ফ্লোরিন। আচ্ছা তাহলে 5 আর 2 7 আর 10 17 হচ্ছে আমার গ্রুপ নাম্বার। এটা হলো দেখো, এটা হলো রুল 1-এ পড়ছে, যারা পড়ছো তারা এটা বুঝতে পারছো, তাও আমি আবার বুঝাই দিতে পারি। দেখো এই যে লাস্টের শক্তি স্তরে যেটা থাকে সেটা হচ্ছে কি বলতো পর্যায় নাম্বার, এই যে পর্যায় নাম্বার। তাহলে গ্রুপ যদি 2 বানাইতে চাই, তাহলে গ্রুপ 2 বানাইতে চাই আমরা জানি যে এস এর উপর যে কটা ইলেকট্রন থাকে এস অরবিটালের উপরে, সেটাই হচ্ছে কি গ্রুপ নাম্বার। তাহলে এই যে এখানে কিউটা দেখছো, কিউটাও কিন্তু সেম, এই যে এস পি, তাহলে এস আর পি এর মধ্যে থাকলে আমরা জানি 5 আর 2 7 যোগ করে সাথে 10 যোগ করতে হয়। তাহলে এখন কিউ আরটা আমরা যদি বের করে ফেলতে পারি তাহলে তো এই এমসিকিউ করার মধ্যে কোনো ব্যাপার না। এইটার জন্য দেখো হচ্ছে 4, তাই না? তাহলে 1s2 দেখো পর্যায় 4, তার মানে 1s2 2s2 2p6 3s2, তারপরে 3p6
এবার দেখো 4 যেহেতু চলে আসছে আমি আর আগাইতে পারবো না, তাহলে S2 দিলেই হচ্ছে। তাহলে কয়টা হচ্ছে দেখো 10 আর ও মাই গড এটা 4 কেন, 3p6, তাহলে 10 আর 10 20, তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে কি বলতো ক্যালসিয়াম। এটা হলো রুল 1। ভালো কথা। এখন দেখো তাহলে কিউ এবং আর দ্বারা গঠিত যৌগ, কিউ আর আর দ্বারা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড হচ্ছে আমরা কি বলতো জানি যে ক্যালসিয়াম ফ্লোরাইড হচ্ছে কোন দ্রাবকে দ্রবীভূত হবে। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড আমাদের কি বলতো একটা আয়নিক যৌগ না? ক্যালসিয়াম ফ্লোরাইড কি একটা আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগসমূহ কোথায় দ্রবীভূত হয়? আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়। ইথাইন, তাই না? দেখো ইথাইন, ইথাইন আমরা কি জানি? ইথাইন হচ্ছে আমরা জানি CH2। তাহলে এটা কেমনে থাকে? এই যে 1 2 3, এই যে এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন। তাহলে এইখানে মোট কয়টা ত্রিবন্ধনে মোট কয়টা ইলেকট্রন আছে? দেখো ত্রিবন্ধনে এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন কার্বনের, এই একটা দুইটা, এই একটা এই একটা, তার মানে তিনটা বন্ধন জোড় ইলেকট্রন আছে। বাট বন্ধনে কয়টা ইলেকট্রন আছে হচ্ছে 6টা। তিনটা বন্ধনে 6টা ইলেকট্রন আছে, কারণ বন্ধন গঠন করতে গেলে আমার হাত তোমার হাত দেওয়া লাগবে। তাহলে কার্বনেরও তো একটা কার্বনের হাত আর একটা কার্বনের হাত ধরা লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, ভালো কথা। তাহলে নিচের কোন যৌগে দেখো তো পোলারিটি বিদ্যমান? দেখো পোলারিটি বিদ্যমান থাকতে গেলে সেটা কি হইতে হবে বলো তো? সমযোজী যৌগ হইতে হবে। তাহলে দেখো এখানে PCl3 এর মধ্যে তুমি যদি পটাশিয়াম, ফসফরাস আর ক্লোরিনের তুমি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বাইর করো, তাহলে কিন্তু সেটা তোমার পোলারিটি পাবা না, সেটাতে পোলারিটি পাবা না। তাহলে পোলারিটি কোথায় পাবা? পোলারিটি পাবা, পোলারিটি আমরা জানি পোলারিটি কোথায় বিদ্যমান বলো তো? যেখানে তড়িৎ মানে সমযোজী যৌগে আবদ্ধ পরমাণু সমূহ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি ইজ গ্রেটার দেন 0.5 হয়, তাহলে তুমি দেখতে পাবা যে এই যে CH3 আর এই যে OH অর্থাৎ ইথানল, এখানে এই যে অক্সিজেন যেটা আছে এটা ডেল্টা নেগেটিভ হয়, হাইড্রোজেন হয় ডেল্টা পজিটিভ। কারণ এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অক্সিজেন বোধহয় 4 মাইনাস এটা হয় হচ্ছে 2.1। তাহলে এখানে আমি করলে পাবো হচ্ছে 1.9 সামথিং। আই মাইট বি রং, বাট এটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু হওয়া উচিত। তো এটা ডেফিনেটলি ইজ গ্রেটার দ্যান 0.5, সো দ্যাট ইথানল উইল এক্সপ্রেস পোলারিটি ইন ইটস ক্যারেক্টারিস্টিক্স। MgH2 কোন ধরনের যৌগ? MgH2 কোন ধরনের যৌগ? তোমরা এটা কিন্তু আমাকে বলতে পারা উচিত, বুঝছো? এই যে MgH2 কোন ধরনের যৌগ বলো তো? বলো MgH2 কোন ধরনের যৌগ? বলো। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম হচ্ছে কি করবে? ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দিবে হাইড্রোজেনের, দুইটা হাইড্রোজেন হচ্ছে কি করবে? একটা একটা করে ইলেকট্রন নিবে। তাহলে MgH2 হওয়া উচিত আমাদের কি বলতো? MgH2 হওয়া উচিত আমাদের আয়নিক যৌগ। আচ্ছা, 30 নম্বরে কি বলছে দেখো তো? 30 নম্বরে কি? 30 নম্বরে বলছে A7, কই দেখতে পাচ্ছ? 30 A7 এবং A1 এবং B7 দ্বারা গঠিত যৌগে। তাহলে A1 হচ্ছে আমরা জানি হাইড্রোজেন, তার মানে আর এখানে হচ্ছে কি বলতো? B7 মানে হচ্ছে N, তাহলে NH3 হবে অ্যামোনিয়া। তাহলে এইখানে এইখানে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কত? দেখো নাইট্রোজেনের হচ্ছে কি বলতো? আমরা জানি যে নাইট্রোজেনের প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে, তারপর শক্তি স্তরে 1 2, তারপরে দেখো 3 4 5টা থাকে না? তো এইখানে দেখো এইখানে একটা করে হাইড্রোজেন হচ্ছে এসে তোমার বন্ধন গঠন করে, এখানে একটা করে হাইড্রোজেন এসে বন্ধন গঠন করে। তাহলে বন্ধন গঠন করলে দেখো আমার মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা বেঁচে থাকতেছে কয়টা? দুইটা না? তাহলে অ্যান্সার হচ্ছে 2। এখন দেখো 31 নম্বর কোশ্চেনটাতে কোন যৌগটাতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বেশি? কোন যৌগটাতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বেশি? আমরা এই যে এইটা মাত্র বাইর করলাম যে এখানে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। তাহলে এখন দেখো C2H2, মনে করো সি, এই যে কার্বন, এই যে কার্বনের সাথে কার্বন আগে গঠিত হবে, তাই না? তাহলে কার্বন C2H2, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন দেখো সি, সি, এই যে সি, সি, এই যে দেখো এই যে সি এর সাথে গঠিত হবে সি। এখন দেখো এইচ হচ্ছে 2 আছে, তার মানে এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, তাহলে এখানে ইলেকট্রন কয়টা থাকতেছে বলো তো? একটা দুইটা তিনটা চারটা, তাই না? তার মানে এখানে থাকতেছে 4টা মুক্ত জোড়, মানে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা। ও, কোন যৌগটাতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বেশি? আচ্ছা,
বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা হইলে তো দেখো এই যে এখানে হচ্ছে কি বলতো ট্রিপল বন্ধন হচ্ছে না, ট্রিপল বন্ধন হচ্ছে। আচ্ছা এরপর দেখো H2O, এটার মধ্যে তো তোমার বন্ধন ইলেকট্রন বন্ধন জোড় হওয়ার কথা নাই। কার্বন মনোক্সাইড হইলেও দেখো কার্বন মনোক্সাইড হলে এই যে কার্বনের দুইটা পাশে দুটো অক্সিজেন দুইটা হাত দিয়ে যুক্ত থাকে। তার মানে কার্বন মনোক্সাইডে এখানে কয়টা থাকতেছে বলো তো? কার্বন মনোক্সাইডে থাকতেছে কয়টা ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন থাকতেছে এখানে 4টা। তাহলে সবচেয়ে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কিসের মধ্যে বেশি? কার্বন মনোক্সাইডের মধ্যে বেশি নাকি? আচ্ছা CO2 না, আচ্ছা CO, হ্যাঁ সিও। দেখো তোমাদের যদি কার্বন মনোক্সাইডটা এঁকে দেখাই, কার্বনটা হচ্ছে কেমন কেমন কেমনে থাকে, কার্বনের প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকে দুইটা, তাই না? তারপরে থাকে কয়টা? 4টা না? 1 2 3 4। এখন দেখো একটা অক্সিজেন যদি আমার যুক্ত হইতে হয় এই কার্বনের সাথে, তাহলে অক্সিজেনের আমরা জানি যে অক্সিজেনের প্রথম শক্তি স্তরে থাকে দুইটা, পরবর্তী শক্তি স্তরে থাকে হচ্ছে কয়টা ইলেকট্রন? 6টা। তাহলে দেখো 1 2 3 4, তাহলে এই 5 6 হচ্ছে এই যে এখানে, তাহলে কতটা বন্ধন গঠন করতেছে? যে ডাবল বন্ধন গঠন করতেছে। তাহলে আমার দেখো সবচেয়ে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে কোথায় বেশি পাচ্ছি? ইথাইন বা অ্যাসিটিলিনের মধ্যে পাচ্ছি। তাহলে ইথাইন বা অ্যাসিটিলিনের মধ্যে পাইলে যে 3টা বন্ধন, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো? আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ঠিক আছে, দেখো এই যে 31 নাম্বার এই 32 নাম্বারের যে উদ্দীপকটা আমি দেখতে পাচ্ছি, এটা কাইন্ড অফ আমি তোমাদের এই ধরনের এই মাত্র করাইলাম এটা। এখন কোন দুটি মৌল আছে এটাও করে, কোন দ্বিবন্ধন বিদ্যমান অক্সিজেনের মধ্যে? 34 নাম্বার কোশ্চেনটা দেখো, অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট কি তোমরা জানো ক্যালসিয়াম ফসফেট কেমন? দেখো দেখো ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম আর হচ্ছে দেখো 2+, ক্যালসিয়াম হচ্ছে কি 2+, আর ফসফেট হচ্ছে PO4 3-, হ্যাঁ PO4 3-। হ্যাঁ, ভালো কথা। তাহলে এই 2 চলে যাবে, দেখো এটা গঠন গঠন করবে কি? ক্যালসিয়াম PO4, এই 3 হচ্ছে এখানে আসবে, আর এই 2 হচ্ছে এখানে যাবে। ভালো কথা, ভালো কথা। এখন দেখো তাহলে আমার এই ক্যালসিয়াম ফসফেটের মধ্যে অণুতে কয়টা পরমাণু আছে, তাই না ভাইয়া? ভালো কথা। দেখো ক্যালসিয়াম হচ্ছে আমার 1 × 3, তার মানে কয়টা আছে বলো তো? 3টা। প্লাস ফসফেট আছে কয়টা বলো তো? 2টা। ফসফেট আছে 2টা, প্লাস অক্সিজেন আছে এই যে 4, 4 দুগুণে হচ্ছে 8টা। তাহলে কত হয়? 8 আর 2 10, 10 আর 3 হচ্ছে 13। তাহলে আমাদের অ্যান্সার হবে 35-এর 13। বুঝতে পারছো? আচ্ছা ভালো কথা। এখন কোন নিষ্ক্রিয় গ্যাসে এন শেলে 8টা ইলেকট্রন বিদ্যমান? এন শেলে 8টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে আমরা দেখো আমাদের নিয়নে তো এটা পসিবল না, এন শেল যাবেই না। আর্গনও যাবে? আর্গনেও এন শেল যাবে না, কারণ এন শেল যাইতে গেলে আমার 4 আসতে হবে। তাহলে দেখো আমরা একটু ক্রিপ্টনে করি, ক্রিপ্টন যদি করি 36, তাহলে কি হবে বলো তো? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাহলে হলো কত আমার? 20। তারপরে এই হলো আমার কত বলো তো? 30, আর লাগবে 6। তার মানে এখন কি করব বলো তো? 4p6। আচ্ছা, তার মানে আমি এখানে কি করব এখন? এই যে আচ্ছা এখানে হচ্ছে 4s2, ঠিক আছে, এই যে 4s2, আর এখানে দিই হচ্ছে 3d10। তাহলে দেখো আমার এই যে n শেল, যখন n = 4, তখন কি বলতো? তখন হয় হচ্ছে এটা এই যে ক্যাপিটাল N শেল। কারণ n = 1 হলে হয় কি বলতো? কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি যে ক্রিপ্টনের মধ্যে আমার এই যে চতুর্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। চতুর্থ শক্তি স্তর মানে হচ্ছে এন শেল। তাহলে এই ক্রিপ্টনের মধ্যে এন শেলে 8টা ইলেকট্রন আছে। তার মানে আমার অ্যান্সার হচ্ছে কত? সি। ম্যাগনেসিয়াম ফসফেটে পরমাণুর সংখ্যা কত? একটু আগে আমি দেখাইলাম ক্যালসিয়াম ফসফেট, এখন ম্যাগনেসিয়াম ফসফেট কি? ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, ফসফেট হলো PO4 3-। তাহলে এটা গঠন করবে কি? Mg3PO4 2। তাহলে এখন পরমাণু সংখ্যা হিসাব করে ফেলো। আমি এরকম দুইটা এমসিকিউ দেখাইলাম তোমাদেরকে, তোমাদের তো একটা পারতে হবে। যখনই সিমিলার টাইপের এমসিকিউ আসবে তখন তোমাদের এটা করতেই হবে। আচ্ছা, কার্বন মনোক্সাইডের সক্রিয় যোজনী কত? কার্বন মনোক্সাইডের সক্রিয় যোজনী কত? বলো কার্বন মনোক্সাইডের সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী কি বলো তো? দেখো
সক্রিয় যোজনী, তাই না? তাহলে আমরা দেখছিলাম যে সুপ্ত যোজনী সমান সমান হইল সর্বোচ্চ যোজনী বিয়োগ হচ্ছে সক্রিয় যোজনী, তাই না? আচ্ছা, এখন ভালো কথা, তুমি সক্রিয় যোজনী বাইর করবা। তাহলে সক্রিয় যোজনী হইলো কি বলতো? সক্রিয় যোজনী হইলো তুমি কি করবা, সর্বোচ্চ থেকে বিয়োগ করবা হচ্ছে সুপ্ত। তাহলে দেখো সর্বোচ্চ কত, সর্বোচ্চ হচ্ছে 4। আর এই যে কার্বন মনোক্সাইডের মধ্যে তোমার সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী হচ্ছে তুমি হচ্ছে 2। তাহলে 4 থেকে 2 যখন বিয়োগ করবা তখন তোমার অ্যান্সার হবে 2। আচ্ছা, ভালো কথা, তাহলে অ্যান্সার হলো বি। বন্ধন গঠনের 2 এর নিয়ম মানে ভাইয়া এই যে একটা নতুন টপিক আসলো, 2 এর নিয়ম। দেখো 2 এর নিয়ম কখন হবে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো আমি এইখান থেকে যদি একটা এক্সাম্পল দেই তাহলে মোটামুটি তোমাদের জন্য ভালো হয়। দেখো এই যে কার্বনে আমরা জানি যে প্রথমে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন থাকে। এখন আমরা এখানে জানি কি ঘটনা ঘটবে, এখানে হাইড্রোজেন আসে, প্রত্যেকটার সাথে এক একটা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে সর্বশেষ কক্ষপথে কেন্দ্রীয় পরমাণুর যদি একাধিক 2টা করে ইলেকট্রন থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে 2 এর নিয়ম। তখন আমরা সেটাকে বলি কি, 2 এর নিয়ম। তাহলে 2 এর নিয়ম আমার কি বলতো? 2 এর নিয়ম দেখো এই যে NO NO2 এটা তোমরা করে দেখবা যে মিলতেছে না, মিলবে হচ্ছে কি মিথেন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 40 নম্বর এমসিকিউটা আমি তোমাদেরকে এইভাবে হেল্প করতে পারি। এই যে আমার ম্যাগনেসিয়াম কি বলছে, কার্বনেট। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটকে যদি আমি উত্তপ্ত করি তাহলে আমি জানি হচ্ছে কি পাবো বলতো? উত্তপ্ত করলে পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস পাবো কার্বন ডাই অক্সাইড। এখন এই উৎপন্ন গ্যাসটা একটা সমযোজী যৌগ, এটা চুনের পানিকে ঘোলা করে আর অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে। কিভাবে অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে? তোমার কার্বন ডাই অক্সাইড কি করে বলতো? তোমার H2CO3 কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে না, তাহলে এটাতে অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে। তাহলে আমার 40 এর আনসার হচ্ছে সবগুলা। 40 এর আনসার হচ্ছে সবগুলা। কোনটি পানিতে অদ্রবণীয়? দেখো আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম যে আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও, দেখো এখানে সবগুলা 41-এ সবগুলো আয়নিক যৌগ। তাহলে আমি তোমাদেরকে বলছি না যে আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও কখন সেগুলো পানিতে দ্রবণীয় হবে না বলতো? কখন অদ্রবণীয় হবে? যখন যখন এই যে 3টা যৌগ, সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড আর বেরিয়াম সালফেট, এই 3টা আয়নিক যৌগ আয়নিক হওয়া সত্ত্বেও এরা পানিতে দ্রবণীয় হয় না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। দেখো আবার ওই যে ওই টাইপটা, এই টাইপ আর এই টাইপ কিন্তু সিমিলার, এগুলো তোমরা আমাকে করে কমেন্টে অ্যান্সার জানাই দেবা, কেউ না বুঝলে আমাকে বললো। দেখো আবার নিচের কোনটা পানিতে দ্রবীভূত হয়? আচ্ছা, নিচের কোনটা পানিতে দ্রবীভূত হয়? তাহলে দেখো এখানে দেখো ওই ওই কনসেপ্টটা দিয়ে কোশ্চেন করছে। একটু আগে যেই কথা বললাম যে সিলভার ক্লোরাইড, তারপর হচ্ছে কি বলতো এই বেরিয়াম সালফেট, তারপর সিলভার আয়োডাইড, এগুলো হয় না পানিতে দ্রবীভূত। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড হবে। ধনাত্মক যৌগমূলক হচ্ছে 2টা, এক হচ্ছে অ্যামোনিয়াম আর এক হচ্ছে ফসফোনিয়াম। তাহলে এই হচ্ছে আমাদের ফসফোনিয়াম। এখন 45 নম্বরে কোশ্চেন করছে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কোনটা? কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে হচ্ছে কি বলতো? ধাতু। যেমন তোমার কি বলে এটাকে, পটাশিয়াম নাকি? হ্যাঁ, পটাশিয়াম। তাহলে এটা কি করবে? কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে। আচ্ছা, নিচের কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে? PCl5 হয়ে যাবে 10টা সর্বশেষ শক্তি স্তরে, এখানে হয়ে যাবে 4টা, BF3 হয়ে যাবে 6টা। আর তোমার তাহলে অষ্টক নিয়ম মেনে চলা কোথায় পসিবল? অষ্টক নিয়ম মেনে চলা কোথায় পসিবল বলো তো তাইলে? অষ্টক নিয়ম মেনে চলা ক্যালসিয়াম ফ্লোরাইডে তো পসিবল না। আচ্ছা, আমাদের পসিবল না কোথায় কোথায়? PCl5 আর হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডে পসিবল না। তাহলে পসিবল কোথায় হয় সেটা একটু আমাদের দেখা উচিত না? পসিবল কোথায় হয় সেটা আমাদের একটু দেখা উচিত। দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড, আচ্ছা আমাদের এখানে বাদ দিতে পারতেছি কোনটা বলো তো? PCl5 আমাদের হবে না। বেরিলিয়াম ক্লোরাইডে তো 4টা থাকবে, এটা দিয়ে হবে না। BF3 তে 6টা থাকবে, এটা দিয়ে হবে না। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ক্যালসিয়াম ফ্লোরাইডেই হবে। এখন ক্যালসিয়াম ফ্লোরাইডে কিভাবে হবে তোমরা জানো? ক্যালসিয়াম যদি আমরা আঁকি ক্যালসিয়াম যদি আমরা আঁকি এভাবে পাবো আমরা 1 2, তারপর পাবো কি 1 2 3 4 5 6 7 8। তারপর আমরা কি পাবো বলো তো? তারপর আমরা পাবো হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে কত? 8 8 16 আর 2 18। এখন হচ্ছে পাচ্ছি আমরা 20। এখন হচ্ছে পাচ্ছি 20। কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে?
আচ্ছা, তার মানে এখন আমার এইখানে থাকবে হচ্ছে কয়টা, দুইটা, কয়টা থাকবে, একটা, দুইটা, তাই না? এখন ফ্লোরিন, ফ্লোরিন যদি আমার অ্যাড হয়, দেখো তো ফ্লোরিনের কি অবস্থা হয়। ফ্লোরিন হচ্ছে এক দুই, তারপর থাকে কত, এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে সাত, তাই না? ফ্লোরিন 9টা ইলেকট্রন থাকে না, তার মানে এই যে ছয় আর এই যে তিন, নয়। তাহলে এখন ও যদি শেয়ার করে এখানে, তাহলে তো ওর চারটা হবে, তাহলে ও তো অষ্টক নিয়ম মেনে চলতেছে না, তাহলে অষ্টক নিয়ম তো কোনোটাই মেনে চলতেছে না। তাহলে এখানে অপশনে ভুল থাকার কথা না, অপশনে ভুল আছে। আচ্ছা, তাহলে 47 হ্যালোজেন গ্রুপের মৌলগুলো যোজ্যতা ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকে, এটা তোমরা জানো যে হ্যালোজেনে থাকে হচ্ছে 7টা, আর নিষ্ক্রিয় গ্যাসে থাকে 8টা। আচ্ছা, এখন কথা হলো নিচের কোনটা বিদ্যুৎ পরিবাহী। দেখো, বিদ্যুৎ পরিবাহী হইতে গেলে সেটাকে কি হইতে হবে, আয়নিক যৌগ হতে হবে। তাহলে এখানে আয়নিক যৌগ আমরা দেখতে পাচ্ছি কি, সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কি সলিড, তাহলে এটা হবে না। এই যে ভালো একটা এমসিকিউ দিচ্ছে, দেখছো? তোমরা অনেকে দেখবে আয় হায় সোডিয়াম ক্লোরাইড তো হবেই বিদ্যুৎ পরিবহন, কেন হবে না, এটা আয়নিক যৌগ। তো এটা হবে না, কারণ এটা সলিড দেওয়া আছে, লিকুইড দেওয়া আছে, দেখো এই যে এটা হলো অ্যান্সার। কোনটা সমযোজী যৌগ, দেখো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এমজিএস, এনএইচ, এইচসিএল, আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী যৌগ, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী যৌগ। এখন 51 নাম্বারটা দেখো, নিচের কোন যৌগটি গঠন পরমাণু আর্গনের বিন্যাস লাভ করে। আর্গনের বিন্যাস লাভ করা মানে কি, ওর 18 সর্বশেষ কক্ষপথে 18টা ইলেকট্রন আসতে হবে। তাহলে 18টা ইলেকট্রন কার মধ্যে আসবে, দেখো তো, ক্লোরিন হচ্ছে 17, ক্যালসিয়াম অক্সিজেন, এটা তো প্রতিটি পরমাণু আর্গনের পসিবল না, ফ্লোরিনেরও পসিবল না। তাহলে এটা আমাদের কিসের ক্ষেত্রে পসিবল, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এমজিএফ2 এর ক্ষেত্রে পসিবল হবে, এমজিএফ2 এর ক্ষেত্রে পসিবল হবে, হবে না। দেখো তো ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হয় কিনা। ক্যালসিয়াম হচ্ছে আমাদের কত, 20টা ইলেকট্রন না, তাহলে দুইটা ছেড়ে দিলে, যে এই দুইটা ছেড়ে দিলে ওর কি হয়ে যাবে, 18 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, আর্গন হয়ে যাবে। আর ক্লোরিন যেটা আছে, ক্লোরিন হচ্ছে কি বলতো, ক্লোরিন হচ্ছে 17, তার মানে 17টা ইলেকট্রন, ও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ওর 18টা হয়ে যাবে। তাহলে ক্লোরিন আর ম্যাগনেসিয়াম কি বলতো, এটা এমজিএফ2, না, ক্যালসিয়াম ক্লোরাইড করছে আর কি। কিউ প্লাস ক্লোরাইড, দেখো তো কিউ প্লাস ক্লোরাইড কি, সিইউএস, না সিইউসিএল। আচ্ছা, এইখানে কিউ প্লাস ক্লোরাইডের তামার সক্রিয় যোজনী কত। দেখো ওর সক্রিয় যোজনী হচ্ছে 1, কারণ ও একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাহলে একটা ক্লোরিনের সাথে যুক্ত হলে যোজনীতে একই হবে, ভালো কথা। এখন নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত, এটা একটু আগে করে দিছি, তোমরা এটা আমাকে কমেন্টে জানাবা যে এটার অ্যান্সার কি, না জানাইলে মাইর আছে। কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। দেখো ক্যালসিয়ামের যোজনী একটা, আমরা জানি 2, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, আমরা জানি। আয়রনের যোজনী হচ্ছে 2 আর 3, কারণ 2 যখন হয় তখন ফেরাস, আর 3 যখন হয় তখন নামে ফেরিক যুক্ত হয়, তার মানে আমাদের আয়রনে পরিবর্তনশীল যোজনী রয়েছে। আচ্ছা, আচ্ছা 55 নাম্বার, তাহলে 55তে কি আছে, এইচএফ, এটা আঁকতে হবে। কত আইকিয়া দিতেছি খেয়াল করছো, তোমরাও আঁকবা, এখন শিখবা, কিন্তু পরীক্ষার হলে কিন্তু দেখেই বুঝে যাইতে হবে যে ফ্লোরিনের 9টা ইলেকট্রন থাকে, 9টার মধ্যে প্রথমে 2টা, তারপরে 7টা, 7টার মধ্যে 5টা থাকলো, আর 2টার সাথে আমার হাইড্রোজেনের 2টা এসে যুক্ত হবে, তখন আমার এই যে 2টা 2টা করে একাধিক যে জোড়া থাকলো, এই কারণে এটাকে কি বলা হবে বলো তো, 2 এর নিয়ম মেনে চলবে। দেখো আমি দেখাইতেছি। ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে কি বলতো, 9 না, তাহলে এই যে হচ্ছে 2, 2 এর পর কি, 1 2 3 4, হুম, এখন কি 2টা হাইড্রোজেন এসে যুক্ত হবে না, আর একটা এই যে এক্সট্রা এই যে রাখো, আর এই হচ্ছে ধরো 2টা, হ্যাঁ। এখন এখানে এসে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই যে হাইড্রোজেন, হ্যাঁ, এই যে হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে একাধিক জোড়া আসলো না, তাহলে কোনো একটা কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যদি একাধিক জোড়া জোড়া ইলেকট্রন থাকে, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তখন সেটা 2 এর নিয়ম মাইনে চলে। তাহলে 2 এর নিয়ম যারা মেনে চলে, তাহলে এরা সমযোজী যৌগ। এখন সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা, এটা সাধারণত হয় না, তবে কারা হয়, যাদের পোলারিটি আছে। যেমন এখানে হাইড্রোজেন আর ফ্লোরিন, আমরা জানি যে ফ্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা, এটা কত, হাইড্রোজেনের হচ্ছে 2.1, ফ্লোরিনের হচ্ছে 3 মেবি। তাহলে 3 থেকে 2.1 বিয়োগ দিলে তুমি পাবা হচ্ছে 0.9, যেটা গ্রেটার দেন 0.5। তার মানে কি বলতো, এই যে হাইড্রোজেন আর ফ্লোরিন,
এখানে কি বলতো, এই যে ডেল্টা প্লাস ডেল্টা নেগেটিভ, এটা কি বলতো, অর্থাৎ আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে। এখন আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হওয়া মানে এদের ডাইপোল ক্রিয়েট হওয়া। ডাইপোল মানে হচ্ছে এদের পোলারিটি আছে, যাদের পোলারিটি আছে তারা পানিতে দ্রবণীয়। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 1 2 3 সব। কোন যৌগের বন্ধন গঠন অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়মে বেশি চলে? এই যে অষ্টক নিয়মের থেকে 2 এর নিয়মে বেশি চলে কোনটা বলো তো? অ্যামোনিয়া, একটু আগে দেখাইলাম না, অ্যামোনিয়ার মধ্যেই তো দেখাইলাম। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তীতে চলো, এই টাইপের এমসিকিউ গুলো আমরা করছি। নিচের কোনটি 57 এর অ্যান্সার আমাকে জানাবা। নিচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? এই যে তোমার হচ্ছে আয়রন, তারপর হচ্ছে কপার, একটু আগে বললাম না কিউপ্রাস ক্লোরাইড, তাহলে কিউপ্রিক ক্লোরাইড হইতে পারে। আচ্ছা, কোনটিতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? বলছিলাম যে যদি গ্যাসীয় হয় তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হবে সর্বনিম্ন। তাহলে গ্যাসীয় এখানে কি? আয়োডিন এটা কঠিন, সালফার এটা কঠিন, পানি হচ্ছে এটা তরল, তাহলে গ্যাস হচ্ছে শুধুমাত্র অক্সিজেন। তাহলে অক্সিজেনের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি সবচেয়ে কম। আচ্ছা, এখন দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে একটা যৌগ, এই যৌগটাতে জারণ সংখ্যা 3। আমরা জানি যে অ্যালুমিনিয়ামের, দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আচ্ছা এটা জারণ সংখ্যা কিভাবে বের করে? জারণ সংখ্যা হচ্ছে বের করে, দেখো কোন যৌগের সামগ্রিক যৌগের, এটা করা লাগে না, এটা তোমার হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম 3+ আছে না, এটা দিয়েই বোঝা যায়। তাহলে যৌগের সামগ্রিক জারণ মান হচ্ছে কত? সামগ্রিক জারণ মান হইতেছে 0। তার মানে দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে আছে, অ্যালুমিনিয়ামকে ধরবো এক্স, প্লাস ক্লোরিন হচ্ছে -1 করে 3 হবে। হ্যাঁ, দেখো ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি এখান থেকে পাচ্ছি কি এক্স ইকুয়াল টু +3। তার মানে এই যে এক্স +3 মানে হচ্ছে কি অ্যালুমিনিয়াম 3+, তাহলে এটা কি হয়ে গেল বলো তো? জারণ সংখ্যা। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে অবশ্যই যার আয়নিক বন্ধন বিদ্যমান, আর আয়নিক বন্ধন যাদের মধ্যে বিদ্যমান তারা পানিতে দ্রবণীয় হয়। বা 61 নম্বরের অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবা। কোনটি দ্বিযোজী যৌগমূলক? দ্বিযোজী যৌগমূলক হচ্ছে কোনটা? এই যে দুইটা যোজনী 2-, ভালো কথা। আচ্ছা, এখন দেখো 63, ডি যৌগটা H2S আমরা বুঝতে পারতেছি, দেখো H2 আর S মিলে H2S হবে, তাহলে সমযোজী, এটা হবে অজৈব। আচ্ছা, কোন মৌলটি রাসায়নিকভাবে আসক্তিহীন? ভাই তাহলে খুঁজে বের করতে হবে আমার নিষ্ক্রিয় গ্যাস কোনটা। নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আচ্ছা, 65 66 আমি করিয়ে আসছি, তোমরা এটা পারবা। আচ্ছা, এখন দেখো অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কোনটা? এটাও পারবা। ফসফেট মূলকের যোজনী কত? এটাও পারবা। নাইট্রোজেন অণুতে কয়টি পরমাণু বিদ্যমান? এটাও পারবা। কোনটা দ্বিপরমাণু অণু গঠন করে? দেখো তো, দ্বিপরমাণু অণু মানে কি বলতো? একটা অণুর মধ্যে দুইটা পরমাণু থাকবে। তাহলে আমরা জানি যে হিলিয়াম তো He2 গঠন করে না, ওজোন হচ্ছে O3, বেরিলিয়াম হচ্ছে কি বলতো, ওইটাও তো আমরা কখনো এরকম দেখি না যে Be2, এরকম করে না। আমরা সবসময় দেখি হচ্ছে ফ্লোরিন, এই যে F2, তারপর ক্লোরিন Cl2, এটা দেখি না? তাহলে এগুলোর মধ্যে কি বলতো? দ্বিপরমাণুক থাকে। তাহলে এইটাই হইলো আমাদের দ্বিপরমাণুক অণু। তাহলে একটা কোনটি বোরন নাইট্রাইডের সংকেত? দেখো বোরন নাইট্রাইডের সংকেত, এইখানে দেখো এখানে হচ্ছে 3টা বোরন আছে, তার মানে বোরন নাইট্রাইড হওয়া সম্ভব না। এখানে 3টা নাইট্রাইড আছে, তার মানে হচ্ছে কি বোরন ট্রাইনাইট্রাইড। এখানে 2টা বোরন আছে, তাহলে এই যে একটা সিঙ্গেল বোরন আছে এখানে আর এখানে। এখন দেখো বোরন নাইট্রাইড, এটা হলো ট্রাইনাইট্রাইড, তাহলে এটা হবে তোমার শুধুমাত্র বোরন নাইট্রাইড। আচ্ছা, তাহলে 72 দেখো নিচের কোনটা একযোজী মূলক, একযোজী যৌগমূলক? দেখো আমরা দেখি হাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন ফসফেট হলো কি বলতো? HSO4-। হ্যাঁ, তাহলে এই তো হাইড্রোজেন ফসফেট দিতে হয় আমাদের একযোজী মূলক। তাহলে এই যে দেখো 73, এই যে এখন কিন্তু সব রিপিটেড চলে আসতেছে। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কত? নিচের কোন মৌলের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী সেম, মানে ভিন্ন? খেয়াল করো, যোজ্যতা ইলেকট্রন হলো তোমার সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে, আর যোজনী হলো সর্বশেষ কক্ষপথে অবস্থিত বিজোড় ইলেকট্রন সংখ্যা। তাহলে এটা তোমরা আমাকে জানাবা করে। নিচের কোনটা যৌগমূলক? যৌগমূলক কি? দেখো যেটাই দেখো সবগুলো যৌগ দেখা যাচ্ছে, এখানে সবগুলো যৌগ দেখা যাচ্ছে, শুধু একটার উপরে আয়ন আছে, সেটা আবার অ্যানায়ন, ঋণাত্মক। তার মানে এটা হলো আমাদের যৌগমূলক। তাহলে FeCl2 মানে ফেরিক ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী কত? তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে কত? 3।
সক্রিয় এখানে ব্যবহৃত যোজনী হচ্ছে 3, তার মানে তুমি যদি সুপ্ত যোজনী বের করতে যাও দেখবা হচ্ছে এটা কত, 0 পাবে। কপারের যোজ্যতা ইলেকট্রন কত? তাহলে কপারের ইলেকট্রন দেখো, ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস কিন্তু ডিফারেন্ট, দেখো এই জন্য একটু করাই দিই। কপার হচ্ছে কত বলো তো, 29। যদি ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করলে দেখবা 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কি বলো তো 4s2, আচ্ছা 4s2 পরে আগে আসবে কি বলো তো 3d, কত আসবে এখানে 10 আর 2 12 আর 6 18, 18 আর 2 20, এই যে এখানে আসবে 9। এখন একটা কথা খেয়াল করো, এই যে আমরা জানি যে ডি অরবিটাল ইলেকট্রন থাকতে পারে 10টা, এখন 5 থাকলে অর্ধপূর্ণ আর ফুল থাকলে 10 থাকলে হচ্ছে পূর্ণ। এই অবস্থায় এরা হচ্ছে মোর স্টেবল, আর এরা স্টেবল থাকতে পছন্দ করে। এখন দেখো এই যে এস এর তো দুইটা আছে, আমি যদি এস কে একটা করে দিই, এস কে একটা করে দিই আর এখানে যদি 10টা ইলেকট্রন হয়, তাহলে কোনো প্যারা আছে? কোনো প্যারা তো নাই। তাহলে এই যে দেখছো ঘটনাটা কি ঘটলো, এটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এখন আমার প্রশ্ন করছে যে কপারের যোজ্যতা ইলেকট্রন কত? কপারের যোজ্যতা ইলেকট্রন ভাইয়া 1, কারণ সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4 আর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে একটা। তার মানে কপারের যোজ্যতা ইলেকট্রন কত? কপারের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। বুঝতে পারলাম? ভালো। এখন দেখো ত্রিযোজী যৌগমূলক কোনটা? ও মাই গড, ত্রিযোজী যৌগমূলক হচ্ছে কি বলতো? ত্রিযোজী যৌগমূলক হচ্ছে যেখানে ফসফেট PO4 3-, আমি আজকের ক্লাসে অন্তত 7 বার বলছি এই ফসফেট যৌগমূলকটার কথা, PO4 3-, তাহলে এটা 3টা যোজনী, ত্রিযোজী। ভালো কথা। আচ্ছা এখন দেখো এই যে এক্স ওয়াই আর জেড, ওয়াই মৌলের যোজ্যতা ইলেকট্রন কতটি? ওয়াই হচ্ছে ক্লোরিন, এই ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 60টা, কারণ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 60টা ইলেকট্রন আছে। ভালো, তাই না? ভালো। এই এনজি কত সহজ সহজ এমসিকিউ দেখছো, ওয়াই ও জেড একটা, ওয়াই জেড দিয়ে কি হবে বলো তো? ওই যে নিচে চলে গেলাম, এখন আবার উপরে যাব। ওয়াই হচ্ছে ক্লোরিন আর জেড হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট পানিতে, এই যে তাহলে এক এক খালি আনসার হবে দেখছো, কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমযোজী যৌগ না, পানি সমযোজী যৌগ হইলে কি পানিতে অদ্রবণীয় হইতো, বাট এটা একটা আয়নিক যৌগ, তাহলে এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে, তার মানে অ্যান্সার হচ্ছে অপশন 1। এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগের সমযোজী বন্ধন সংখ্যা কত? এক্স এবং ওয়াই, এক্স কি ছিল? এক্স এবং ওয়াই, আবার নিচে যেতে হবে। এক্স ছিল কত? এক্স হচ্ছে 6, তার মানে কার্বন, কার্বন আর কি বলতো, এক্স এবং কি বলছে, এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই দ্বারা হচ্ছে কি বলতো, CCl4। তাহলে CCl4 এর সমযোজী বন্ধন সংখ্যা কয়টা? দেখো কার্বন আর ক্লোরিন দিয়ে তো আমরা জানি যে CCl4 যৌগ গঠিত হয়, তাহলে সমযোজী যৌগ এখানে কি বলছে, সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? তাহলে কার্বন আঁকো ভাইয়া, 1 2, তারপরে 4টা থাকে, 1 2 3 4, এখানে আসবে আমার ক্লোরিন, এই যে ক্লোরিন আসলো, একটা দুইটা তিনটা চারটা, তাহলে 4টা ক্লোরিন আসলে সমযোজী বন্ধন আছে কয়টা? সমযোজী বন্ধন তাহলে কয়টা আছে? সমযোজী বন্ধন আছে 4টা, কারণ এই যে একটা সমযোজী বন্ধন, এই একটা সমযোজী বন্ধন, এই একটা সমযোজী বন্ধন, এই একটা সমযোজী বন্ধন। বুঝাইতে পারছি? ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে কয়টা সমযোজী বন্ধন আছে? ফসফরাস ট্রাইক্লোরাইড হলো PCl3, এটা যদি না পারো তাহলে তোমাদের ফাঁসি হবে। কোন মৌলের যোজনী শূন্য? দেখো সোডিয়ামের শূন্য হওয়া পসিবল না, আমরা জানি 1, নিকেলের পসিবল না, পটাশিয়ামের আমরা জানি 1, নিকেল 2, আর ক্রিপ্টন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এটা যোজনী শূন্য হবে। সহজ কথা। এই যে নিচের কোন যৌগে আয়রনের সুপ্ত যোজনী শূন্য, এটা না বাইর করতে পারলে তোমরা পাপি। এবার কোনটা অ্যানায়ন? দেখো অ্যানায়ন কোনটা হবে? ক্লোরিন হবে না, তাহলে Cl-, দেখো 17 আছে, যে সি নাম্বার অপশনটা হবে কি বলতো আমার অ্যান্সার। এবার বলো জিঙ্কের এন শেলের ইলেকট্রন সংখ্যা 2টা, ক্যালসিয়ামের এম শেলের ইলেকট্রন সংখ্যা 8টা, নিকেলের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 8টা। এখন এটা বাইর করতে হবে, বাইর করতে হবে, চলো এইটা আমি করাই দিচ্ছি, করাই না দিলেও তোমরা পারতা, কারণ অলরেডি অনেকগুলা করাই দিছি, সবগুলা এখন রিপিটেড হচ্ছে। জিঙ্কের নাইট্রোজেন শেল, তাহলে জিঙ্ক হচ্ছে 30, জিঙ্ক কত? 30, এটা যদি আমি করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, আচ্ছা এই 4s2 টা পরে 4s2, তাহলে দেখো এখানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2টা, এটা আমি বাইর করে ফেলছি। ক্যালসিয়ামের এম শেলের ইলেকট্রন হচ্ছে কয়টা?
ক্যালসিয়ামের এম শেল, তাহলে ক্যালসিয়ামের আবার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p4, ঠিক আছে। ও মাই গড, 2p6 3s2 3p6 4s, তো এই তো 20টা হয়ে গেল না। তাহলে এম হচ্ছে কি বলতো, n=1 হলে সেটা হয় কে শেল, n=2 হলে সেটা হয় এল শেল, n=3 হলে সেটা হয় এম শেল। এতে এম শেল তো পাই গেছি। তাহলে এই যে 3, তার মানে 6 আর 2 8টা। নিকেলের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 8টি। তাহলে নিকেলের যোজ্যতা ইলেকট্রন আমাদের বাহির করিতে হইবে। নিকেলের যোজ্যতা ইলেকট্রন, আচ্ছা, নিকেলের যোজ্যতা ইলেকট্রন, নিকেলের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি? আচ্ছা, নিকেলের পারমাণবিক সংখ্যাটা একটু দেখে আসলাম, মাথা থেকে টুক করে সরে গেছিল। তাহলে নিকেলের পারমাণবিক সংখ্যা যেটা দেখে আসলাম সেটা হচ্ছে খুব অবাক করার মতো একটা বিষয়, 28। এখন এই 28 যদি নিকেলের পারমাণবিক সংখ্যা, এটা ইলেকট্রন বিন্যাস করলেই তো বইটা পাই যাচ্ছে যোজ্যতা ইলেকট্রন কি জিনিস। 1s2 2s2 2p6 3s2 3p6 4h, কটা হলো? 10 আর 2 12 হচ্ছে 18। ও মাই গড, তাহলে 18, 18 আর এখানে হচ্ছে কি বলতো, তাহলে এখানে কি দিব? 3d, 3d কত দিব? 10 দিলে হয় কত? 18 আর 10 28, তার মানে এখানে দিতে হবে 3d8, এখানে দিতে হবে 4s2, তাহলে কত? 10, 10 আর 8 18, 18 2 20 আর 8 28। এখন দেখো যোজ্যতা ইলেকট্রন 8টা, এই কথা তো সম্পূর্ণ ভুল। যোজ্যতা ইলেকট্রন 2, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 আর 2। তুতের একটা অণুতে কয়টা পানি, কয়টা পরমাণু থাকে এটাও করাই দিব। যাও দেই, কপার সালফেট ডট হচ্ছে, আমরা জানি তুতে বা ব্লু ভিট্রিয়াল হচ্ছে কপার সালফেট ডট 5 মোল ওয়াটার। তাহলে কপার হচ্ছে, এখানে পরমাণু জিজ্ঞেস করেছে তাই না, পরমাণু হচ্ছে 1 প্লাস 1 2 যোগ 4 6 যোগ হচ্ছে কি 5 দিয়ে আমি গুণ করব, 5 দিয়ে গুণ করব হচ্ছে কাকে? 5 দিয়ে গুণ করব 2 প্লাস হচ্ছে 1, তার মানে আলটিমেটলি আমি পাইলাম কত? 2 আর 4 6, 6 যোগ হচ্ছে কি বলতো 3 5 15, তাহলে 15 আর 6 হচ্ছে আমাদের অ্যান্সার 21। বুঝতে পারলাম ভাইয়া পুরা? যারা বুঝতে পারোনি তারা অনেক দূর আগাবা, আর যারা বুঝেছো তারা বেশি দূর আগাবা না, এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাবা। ওজোন অণুর সংকেত কোনটা? ওজোন অণুর সংকেত হচ্ছে O3, এটা আমরা দেখে আসছি। তারপর আমাদের কোনটার জলীয় দ্রবণ, কোনটার জলীয় দ্রবণ হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। তার মানে বিদ্যুৎ অপরিবাহী হইতে গেলে দেখছো সবগুলো হচ্ছে আয়নিক, তাহলে বিদ্যুৎ অপরিবাহী হইতে গেলে সমযোজী হওয়া লাগবে, সমযোজী হচ্ছে আমাদের এক, ঠিক আছে। এখন তাহলে চলো আমাদের যাইতে হবে কোথায়? এখন আমরা চলে যাব 91-এ। এখন আমরা চলে যাব কি? 91-এ। তাহলে 91 গেলে আমরা একটু দেখি তো কি ঘটনা ঘটতেছে। এ দেখো, গ্রুপ 2 এর মধ্যে একটা মৌল আর গ্রুপ 1 এর মধ্যে, তাহলে গ্রুপ 1 এর মধ্যে পর্যায় 3, পর্যায় 3 দেখো পর্যায়টা এমন থাকে না, হাইড্রোজেন, হাইড্রোজেন হিলিয়াম থাকে লাস্টে, তারপরে কি থাকে বলতো? লিথিয়াম, তারপর থাকে বেরিলিয়াম, তারপরে এই যে এখান থেকে শুরু হয় বোরন, ডট 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 দিয়ে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই যে নিয়ন, তাই না? এমন থাকে। তাহলে এই ঘটনা আমরা দেখতে পারলাম। তারপরে নিয়ন, তারপরে কি থাকে বলতো? তারপর থাকে সোডিয়াম, তারপর থাকে ম্যাগনেসিয়াম, তারপরে থাকে এই যে এখানে অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, তারপর ফসফরাস, তারপর ক্লোরিন, তারপর আর্গন, তারপর পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম। তাহলে এখন আমার এখানে এ ডি কি বলছে? এ মৌলটি যৌগ গঠনের সময় কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে? তাহলে এ আমরা কি পাচ্ছি বলতো? এ পাচ্ছি ম্যাগনেসিয়াম, তাহলে এ ম্যাগনেসিয়াম, এটা নিয়নের মতো হবে। এর হচ্ছে কি বলতো? 91 এর অ্যান্সার হচ্ছে আমাদের কত? বি। 91 এর অ্যান্সার বি। তাহলে 92 এর অ্যান্সার কি? প্রোপেনের অণুতে কতটি একক বন্ধন আছে? ও মাই গড, প্রোপেন, প্রোপেন দেখো অ্যালকেনের সাধারণ সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। তাহলে এখান থেকে আমি যদি প্রোপেন বলি, তাহলে প্রোপ হচ্ছে কার্বন নাম্বার 3, তাহলে 3 দিলে 3 দুগুণে হয় 6, 6 এর সাথে যোগ করতে হবে 2, তাহলে হবে 8। এখন প্রোপেনের কতটি একক বন্ধন আছে এটা তো বাইর করা খুবই সহজ। তাহলে কার্বন আমি দিব 3টা, তাহলে কার্বন 3টা দিলে বাকি হাতগুলো দিয়ে দেই, বাকি হাতগুলো দিয়ে দাও। এখন হাইড্রোজেন 8টা বসাই দাও, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6, এই যে 7, এই যে 8। তাহলে একক বন্ধন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা।
তাহলে প্রোপেনের একক বন্ধন আছে কয়টা? 10টা। ঠিক আছে, কোনটির যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন? এটা তোমরা করবা, এটা না পারলে ফেল। কোনটি পোলার? পোলার হইতে গেলে তার মধ্যে কি হওয়া লাগবে বলো তো? পোলার হইতে গেলে সেটা সমযোজী যৌগ হওয়া লাগবে, এবং তোমার এখানে কি থাকা লাগবে বলো তো? মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকা লাগবে। এখন তড়িৎ, ন্যাপথালিন তো পোলার হবে না, ন্যাপথালিন একটা কঠিন পদার্থ, তাই না? তারপরে দেখো চিনিটা পোলার হবে, কারণ চিনি হচ্ছে অর্গানিক। দেখো চিনি কি হবে? C12H22O11। হ্যাঁ, এখন দেখো এই চিনির মধ্যে যে অক্সিজেন আর হাইড্রোজেন আছে না, তুমি দেখবো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলে আমরা জানি সেটা কি হয় বলতো? সেটা পোলার হয়। তাহলে অ্যামোনিয়াম ফসফেটের অণুতে পরমাণু সংখ্যা কত? এই প্রশ্নটা যে কতবার আসছে, এটা যদি তোমাদের পরীক্ষায় না আসে কোনো বোর্ডে, হ্যাঁ, তাহলে তোমরা আর পড়ালেখা করো না, পড়ালেখা ছেড়ে দিও। তাহলে আসবে, অবশ্যই আসবে। এখন দেখো 96 কোনটা সমযোজী যৌগ? পারো না? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে BN, এ নাইট্রোজেনের যোজনী কত? বোরন নাইট্রাইড। বোরন হলো 5, বোরন কত? বোরন 5 আর নাইট্রোজেন হচ্ছে 3। তাহলে এখানে তোমার বের করতে পারবা না যে বোরন নাইট্রাইডে নাইট্রোজেনের যোজনী কত? দেখো বোরন নাইট্রাইড, বোরন হচ্ছে 5। তাহলে এই যে বোরনে এই যে ইলেকট্রন 1 2, তারপরে কি হবে বলতো? 1 2 3টা, তাই না? 3টা। এখন নাইট্রাইড এটা গঠন করতে গেলে কি হবে বলতো? এইখানে নাইট্রোজেন গঠন করতে গেলে তো এই তিনটাকে কাছাকাছি এক জায়গায় রাখতে হবে। তাহলে এই যে নাইট্রোজেন এসে কি করবে? এখানে 3টে ইলেকট্রন শেয়ার করবে, 1 2 3। তাহলে বোরন নাইট্রাইডে কি বলছে? সমযোজী নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী তো 3। বোরন নাইট্রাইডে নাইট্রোজেনের যোজনী 3, ঠিক আছে না? হ্যাঁ 3। ভালো কথা, সহজ। কোনটা সমযোজী গঠন করে? এই যে N, আমরা দেখছি যে N2 অণু যখন গঠন করে তখন 3টা বন্ধন গঠন করে, ত্রিবন্ধন। ঠিক আছে, ক্লোরিনে এটা কি সমযোজী বন্ধন? উভয় পরমাণু 2টা করে ইলেকট্রন শেয়ার করে, হ্যাঁ। উভয় পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, হ্যাঁ। তাহলে সবগুলাই কারেক্ট অ্যান্সার। আমরা আজকের দিনের শেষ এমসিকিউটা করব 100, নাকি আমরা 99 রাখতে চাই? নিচের কোন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন বেশি? মুক্ত জোড় ইলেকট্রন বেশি, এটা তোমার বাইর করতে হবে। তাহলে তুমি এটা বের করার কোনো টেকনিক কি তোমার কাছে জানা আছে? জানলে একটু আমাকে জানাও তো, যে মুক্ত জোড় ইলেকট্রন বের করার কোনো সহজ টেকনিক আমাদের কাছে জানা আছে কি নাই? নাই। মুক্ত জোড় ইলেকট্রন বের করার জন্য সহজ টেকনিক হচ্ছে জানা নাই। তাহলে নাইট্রোজেন বের করতে হবে। দেখো নাইট্রোজেন যদি করি, এই যে নাইট্রোজেন, তাহলে দেখো নাইট্রোজেন যখন বন্ধন গঠন করে তখন দেখো নাইট্রোজেন কয়টা থাকে? একটা, দুইটা ইলেকট্রন থাকে। আর এখানে থাকে কয়টা বলো তো? 3টা তো ইউজ হয়। তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন থাকে 2টা। এই যে গেল হচ্ছে তোমার কি বলো তো? এই যে N2 গেল, এই যে কি গেল? N2। ভালো কথা। এবার হচ্ছে অক্সিজেন যদি আমরা গঠন করি, এই যে অক্সিজেনের এই যে 1 2, তারপর থাকে হচ্ছে কয়টা বলো তো? 1 2 3 4, এই যে 5 6, এখানে তো ও আইসা আবার আরেক দুইটার সাথে শেয়ার করে। তাহলে এখানে দেখো কয়টা থাকলো? অক্সিজেনের মধ্যে থাকলো 4টা। 4টা মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন বেশি কোনটাতে? ক্লোরিনে দেখবো তো আমরা কতগুলো থাকবে। ক্লোরিনে দেখো, ক্লোরিনে কি হচ্ছে? ক্লোরিনে হচ্ছে এই যে অক্সিজেন প্রথম শক্তি স্তরে 2টা, তারপর শক্তি স্তরে 2 4 6, এরপর হচ্ছে 8। তাহলে 8 আর 2 10। 10-এর পরে যে 1 2 3 4 5 6, আর এই যে আছে, ও হচ্ছে কি করবে বলতো? ও এই যে এখানে গঠন করবে। তার মানে ক্লোরিনে কয়টা থাকতেছে বলতো? ক্লোরিনে থাকতেছে 1 2 3 4 5 6, তার মানে 3 জোড়া। হাইড্রোজেনে একটা। তার মানে মুক্ত জোড় ইলেকট্রন বেশি হচ্ছে আমাদের কোথায় বলতো? মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে কোথায়? ক্লোরিনে। মুক্ত জোড় ইলেকট্রন কোথায় হচ্ছে আমাদের? ক্লোরিনে। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আমরা, এই যে ক্লোরিন। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি প্রথম থেকে যখন এই পর্যন্ত আসলাম, এর মধ্যে দেখছো রিপিটেড কোশ্চেন কতবার, কতগুলা কোশ্চেন আসছে। তাহলে তোমাদের বোর্ডেও দেখবা রিপিটেড কোশ্চেনই আসছে। আগে যে বিগত বোর্ডে যেগুলো আসছে, বিভিন্ন স্কুলে যেগুলো আসছে, এগুলো কোশ্চেন আসবে, তাই না? তো তোমরা পড়তে থাকো, আর বইটা একটু ভালো মতো পড়ো, ঠিক আছে? বই থেকে অনেক ইনফরমেশন দেখবা সরাসরি চলে আসছে তোমাদের পরীক্ষায়। তো এইটুকুই থাক আজকের মতো। তোমরা ভালো মতো লেখাপড়া করো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।